আসসালামু আলাইকুম। আমরা আজকের বাংলা ক্লাসে চলে এসেছি। যারা যারা লাইনে আছেন একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি আমাদের লাইভটা দেখতে পাচ্ছেন কিনা। প্লিজ যারা আছেন তারা একটু জানিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিসির এই অনন্য আয়োজনে সবাইকে স্বাগতম। আমরা সকলেই জানি বর্তমান পরিস্থিতি ততটা ভালো যাচ্ছে না। আমি আশা করি বর্তমানে পরিস্থিতি খুব শীঘ্রই দূর হবে এবং আমরা আমাদের সেই চক ডাস্টারের ক্লাসে ফিরে যাব। তবে বর্তমান সময়ের দাবি অনুযায়ী কোনো কিছুই যেহেতু বসে থাকে না, আমরাও বসে থাকবো না। মাননীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমরা আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। উনি বলেছেন যে করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলে এসএসসি পরীক্ষা হবে এবং তারপরেই আমরা অত বেশি সময় পাবো না। সুতরাং আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রিপারেশন নিতে হবে। আর আমি মোহাম্মদ সুফিয়ান সজীব, বিএসএস এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিনিয়র শিক্ষক হিসেবে আছি ইউসিসিতে দীর্ঘ 10 বছর। এবং আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউসিসি কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি স্যারকে বর্তমান এই ওরিয়েন্টেশন ক্লাস বাংলা লাইভ ক্লাসের আয়োজন করার জন্য। পাশাপাশি এই ক্লাসগুলো প্রতিনিয়ত কন্টিনিউ থাকবে। ওকে, আমরা চলে যাচ্ছি, বেশি কথা না বলে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা স্ক্রিনে দেখে নিব। যেহেতু গত বছর আমাদের সিলেবাস, বিশ্ববিদ্যালয় ভর্তি সিলেবাস পরিবর্তন হয়েছে, সুতরাং আমরা ওই সিলেবাস অনুযায়ী নতুন নম্বর বন্টন দেখব। এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 সেশনের বাংলা প্রশ্নের উৎস দেখব আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ক, খ, গ ও ঘ ইউনিটের প্রশ্ন ও ব্যাখ্যা সহ সমাধান দেখব। এমসিকিউ প্রশ্নের ধরন দেখব আমরা আজকে, এবং রিটেন প্রশ্ন কিরকম হয় এবং গত বছর কেমন প্রশ্ন এসেছে সেটাও আমরা দেখব। জটিল প্রশ্ন কিভাবে সহজভাবে সমাধান করা যায় আমরা সেটা দেখব। এবং একই সঙ্গে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি কৌশলটা আমরা জানবো আজকে। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো আমরা আজকের ক্লাসের শেষে আমরা জানিয়ে দিব, এবং যার উপর ভিত্তি করে তোমরা এখন বাসায় বসেই পুরো বিষয়টা নিজে জানতে পারবে। কারো কাছে যাওয়ার দরকার নাই, কিভাবে এইচএসসি তে ভালো রেজাল্ট করতে পারবে এবং এইচএসসি তে প্লাস পাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাবজেক্ট, কাঙ্ক্ষিত বিষয়ে তোমরা ভর্তি হতে পারবে। তো তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় খুবই সম্মানের একটি জায়গা, আর এই জায়গায় যেতে হলে একটু অবশ্যই প্রিপারেশনের দরকার আছে। আর তোমরা এটাও জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 ধরনের কোশ্চেন হয়, একটা হলো এমসিকিউ আর একটা রিটেন। এটার পাশাপাশি আমরা যে এইচএসসি তে টোটাল এসএসসি এবং এইচএসসি তে পরীক্ষা হবে তার একটা মার্কস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাউন্ট করা হয়। ওকে, আমরা আমাদের স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে নতুন সিলেবাস অনুসারে নম্বর বন্টন। খ ইউনিটে কিভাবে প্রশ্ন হয়, কতটি প্রশ্ন হবে, মার্কস কত থাকবে এবং সিলেবাসটা আমাদের দেওয়া আছে। এবং আমি যে রেড মার্ক করে রেখেছি এইটা গত বছর মূলত প্রশ্নগুলো এসেছে। গত বছর এসেছে অনুবাদ থেকে এসেছে, অনুচ্ছেদ থেকে এসেছে, উদ্ধৃতি, ব্যাখ্যা এসেছে, বাক্য গঠন এসেছে। আমরা এখন গ এবং ঘ ইউনিটের সিলেবাস দেখব, নম্বর বন্টন দেখব, এমসিকিউ এবং রিটেন প্রশ্ন। তোমরা যারা আছো, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট চাচ্ছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যেন তোমরা পরবর্তীতে এই প্রবলেমগুলো নিজেরা দেখতে পারো, নিজে দেখে বুঝতে পারো যে কিভাবে কই থেকে প্রশ্ন হয়, কেমন প্রশ্ন হয়। আর আমি প্রশ্নের মান বন্টনটা দিয়ে দিয়েছি, এবং লাল মার্ক করা যেগুলো আছে এগুলো মূলত গত বছর পরীক্ষা প্রশ্ন এসেছে। গত বছর পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো আমি লাল মার্ক করে রেখেছি, এটা তোমরা দেখে নিবে। এটা তোমাদের জন্য আমি পুরোটা বিষয় অ্যানালাইসিস করে নতুন সিলেবাস অনুসারে আমি শর্ট করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো।
আর আজকের মূল যে বিষয়টা থেকে তোমরা খুবই উপকৃত হবে সেই বিষয়টা হলো এই যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় খ, গ ও ঘ ইউনিটে প্রশ্ন এসেছিল। এটা আমি নিজে গত কয়েকদিন বসে মানে খুব সুন্দরভাবে কোন জায়গা থেকে কোন বিষয় থেকে প্রশ্ন এসেছে, কতটি প্রশ্ন এসেছে, এবং এটাকে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় মূলত 3টি সেগমেন্টে কোশ্চেন হয়। মূল বই থেকে কোশ্চেন হয়, তারপরে পিওর গ্রামার যেটা সেটা পিওর গ্রামার থেকে প্রশ্ন হয়, এবং মুখস্থ পাঠ থেকে প্রশ্ন হয়। তো আমি এগুলো সম্পূর্ণভাবে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কোথায় থেকে কতটি প্রশ্ন এসেছে তুমি এক নজর দেখলেই তোমরা সবাই বুঝতে পারবে, আর আশা করি ওই অনুযায়ী অগ্রসর হতে পারবে। আর তোমরা এটাও বুঝতে পারবে যে বর্তমান এই আমার গত বছর যে প্রশ্নগুলো এসেছে আমার জানা মতে অন্যান্য বছরের তুলনায় গত বছরে এইচএসসি রিলেটেড সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। দ্যাট মিনস এইচএসসি সিলেবাসে যত বিষয় আছে গত বছর ওই সিলেবাসটা আমার মতে, আমার দেখা মতে, আমি যেটা অবজার্ভ করেছি, অ্যানালাইসিস করেছি, সেই অনুযায়ী দেখলাম যে এটা প্রায় 80% কমন এসেছে এইচএসসি সিলেবাস অনুযায়ী। সুতরাং এইচএসসি যে সিলেবাস আছে এর মধ্যে যে মূল বইয়ের মধ্যে গদ্য পদ্য নাটক উপন্যাস থেকে প্রশ্ন হয়, এবং শব্দার্থ আসে কোন ইউনিটে এসেছে, ঘ ইউনিটে 2টি শব্দার্থ এসেছে, এবং সেটা টেক্সট বুক রিলেটেড প্রশ্নগুলো আমরা দেখে নিব। আর যারা বি ইউনিটের স্টুডেন্ট আছো তারা একটু দেখে নাও যে বি ইউনিটে যে টেক্সট বুক থেকে একটু বেশি প্রশ্ন হয়, আর যারা সি ইউনিটে আছো তুলনামূলক একটু কম হয়, ডি ইউনিটে একটু বেশি হয়, তবে ডি ইউনিটে মুখস্থ বিষয় থেকে প্রশ্নগুলো একটু বেশি আসে। আমরা এখন দেখবো ব্যাকরণ কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে। এখন তোমরা যদি এটা অ্যানালাইসিস করে দেখো তোমাদের এইচএসসির সাথে অনেকটাই মিল আছে। আর আমি আজকের আমার ক্লাসটি আয়োজন করেছি, বিলিভ মি, আমি চেষ্টা করেছি অন্যান্য বিষয় যেমন শুধু ইউনিভার্সিটি কোশ্চেন প্র্যাকটিস করাবো সেটা না, আমি চেষ্টা করেছি যে এইচএসসি তে যে বিষয়গুলো আছে এবং বিশ্ববিদ্যালয় থেকে যদি ওই রিলেটেড প্রশ্ন আসে ওই টপিকগুলো আমি চেষ্টা করব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে বোঝানোর জন্য। তবে তোমাদের এটাও মাথায় রাখতে হবে যেহেতু অল্প সময়, ফর এক্সাম্পল সন্ধি আমরা ক্লাসে একটা টপিক পড়াই 2 দিন 3 দিন 4 দিনে, কিন্তু আমি চাইলেও এটা একদিনে 5 মিনিটে তোমাদের সমাধান করাতে পারবো না। তবে আমি চেষ্টা করব আজকে তোমরা যারা এখানে লাইভে আছো তোমাদের হতাশ করব না। আমি সর্বোচ্চ তোমরা যারা 2 ঘন্টা আমার সাথে যদি থাকো, জানি না আমি কিভাবে কথা বলছি, আমি দেখতে কেমন, এটা তোমার বিষয় না। তোমার বিষয় হলো তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে এখানে এসেছো, তুমি ক্লাস করবে। তো আমি আজকে তোমাদের যে 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নিব, শেষ পর্যন্ত তোমরা থাকো, এটা আমার রিকোয়েস্ট। আমি তোমাদের কাউকে বঞ্চিত করব না, এবং ফাইনালি তোমরা উপকৃত হবা। আমি বললাম ফাইনালি তোমরা উপকৃত হবা। ওকে, আমাদের এইটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমাদের যারা ছাত্রছাত্রী আছো যারা পরীক্ষা দিবে, প্লিজ এটি স্ক্রিনশট দিয়ে রাখো। এটা বর্তমানে কোনো বইতে নেই, এটা আমি তোমাদের জন্য করেছি। অনুরূপ ভাবে আমাদের যে একটা বিষয় আছে মুখস্থ বিষয়, আমি আজকেও এইচএসসি সিলেবাস দেখে এসেছি। এইচএসসি সিলেবাসে যেখান থেকে মুখস্থ বিষয় বানান আসে, ঠিক অনুরূপ ভাবে বিশ্ববিদ্যালয় প্রতি বছরই মুখস্থ বিষয় থেকে প্রশ্ন হয়। তো আমি খুব চেষ্টা করেছি যেন কোথাও ভুল না হয়, তবে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আমি যেহেতু আমরা স্বাভাবিকভাবে ক্লাস নিতাম সব সময়, তো আজকে যেহেতু অনলাইন ক্লাস, জানি না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি ভুল ত্রুটি যেন না হয়। ওকে, তোমরা দেখে নাও যে কোথায় থেকে মুখস্থ বিষয়গুলো আসে, কোন বিষয়গুলো আসে, কোন ইউনিটি কতটি এসেছে, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের মূল আলোচনায় চলে আসছি। আমাদের একটি প্রশ্ন এই গত বছর 19 সালে প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই প্রশ্নটির দিকে তোমরা সবাই এক নজর লক্ষ্য করো। এটি এসেছে সমাস থেকে, আর তোমাদের এইচএসসি তে সমাস সিলেবাসে আছে। তো আমি চেষ্টা করব 5 থেকে 10 মিনিটের মধ্যে সমাস যে পড়ানো যায়, অনেকেই তো আমরা জানি যে সমাস শিক্ষকরা অনেকে, আমি সকলের প্রতি রেসপেক্ট নিয়ে বলছি, অনেক শিক্ষক শুরু করে কিন্তু কোন দিন শেষ হয়ে যায় সেটা আমরা জানি না। তবে আমি আজকে তোমাদের দেখাবো যে চেষ্টা করলে সমাসও শেখা যায়। তোমাদের কাছে অনেকের কাছে যে কঠিন ব্যাকরণের যতগুলো টপিক আছে তার মধ্যে একটা সমাস, প্রত্যয়, তো আমি চেষ্টা করবো ওই কঠিন টপিকগুলো থেকে যত বিষয় আছে যা অল্প সময়ে বোঝানো যায়। আর আমি আজকে আমার মোটেও উদ্দেশ্য না তোমরা আমাকে আজকে পছন্দ করো। আমি চাইবো আমার প্রতিটি স্টুডেন্ট, আমার প্রতিটি ছোট ভাই, আমি তোমাদের একজন বড় ভাই এক্স ঢাবিয়ান হিসেবে আমি চাইবো আমার প্রতিটি ছোট ভাই, প্রত্যেকটা ছোট ভাই বোন যেন আজকে
উপকৃত হয় এবং আমি যেন তাদেরকে বঞ্চিত না করি, এটাই আমার মোটো। আর আমি চাইবো না তোমরা আমাকে দেখে হাততালি দাও, আমি এটাই চাইবো দিন শেষে তুমি আমার কাছ থেকে কতটুকু ইনফরমেশন পেয়েছো। আমি এখানে চাপাবাজি করবো, অনেক কিছু বলবো, অনেক, এগুলো তোমার কোনো লাভ নেই, আমি কেমন সেটাও তোমার লাভ নেই। ওকে, চলে আসছি আমাদের আজকে ক্লাসে। যারা যারা এখানে আছো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও এই প্রশ্নটির উত্তর কি হবে। তোমাদের 10 সেকেন্ড সময় দেওয়া হলো। হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছে। ওয়াও, স্টুডেন্ট, হ্যাঁ অনেক জিনিয়াস স্টুডেন্ট আছে, থ্যাংক ইউ। অনেকে উত্তর দিচ্ছে। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। সকলেই চেষ্টা করতেছো তোমরা যে উত্তরটা ঠিক মতো দেওয়ার জন্য। ওকে, আচ্ছা আমরা দেখি কোনটা উত্তর। সকলে মেজরিটি অফ ইউ বি অ্যান্সার দিয়েছো। আচ্ছা আমরা চেষ্টা করবো, এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। প্রশ্নটি ছিল কোন সমাসের পূর্বপদ উপসর্গ কিংবা অব্যয়যোগে এবং উত্তরপদ বিশেষ্য দ্বারা গঠিত হয়। পূর্বপদে থাকবে উপসর্গ এবং অব্যয় এবং উত্তর পদে থাকবে বিশেষ্য। ঠিক আছে, এবার আসো, আমাদের সমাস 6 প্রকার আমরা জানি। এর মধ্যে আমরা যদি শুরু থেকে আসি, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে এবং ও আর দ্বারা যুক্ত হয়, তাহলে উভয় পদের প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস। আর কর্মধারয় সমাস পরপদের প্রাধান্য পায়। আর আমাদের একটি মাত্র সমাস আছে যেটা পূর্ব পদের প্রাধান্য পায়, সেটা হলো অব্যয়ীভাব সমাস। ওকে, আমরা দেখে নিব আজকে এই সমাসটির ব্যাখ্যা, দেখে নিব কিভাবে হয়েছে, আমরা পরবর্তী স্লাইডে একটা দেখব। লক্ষ্য করো, অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য হলো দুইটি, পূর্ব পদের প্রাধান্য পাবে আর পূর্ব পদে অব্যয় থাকবে। এই কথাটি প্রতিটি বইতেই উল্লেখ থাকে, কিন্তু আমি এখানে সবসময় আমার ক্লাসের স্টুডেন্টদের সবসময় বলে দেই যে পূর্বপদে অব্যয় থাকলে হবে না, তোমরা মাস্ট একটা বিষয় মাথায় রাখবে, পূর্বপদে উপসর্গ থাকবে। তো একটা জিনিস এত কঠিন ভাবে না পড়িয়ে সহজ ভাবে আমরা পড়াই যে পূর্বপদে অব্যয় থাকবে, এবং পূর্বপদে অব্যয় বলতে আমরা উপসর্গকে বুঝবো। কারণ আমরা জানি অব্যয় হলো এমন শব্দ যা কোনো ব্যয় নাই বা পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় শব্দকে অব্যয় বলে। তো আর প্রতিটি উপসর্গ এক একটি অব্যয়। ওকে, তাইলে পূর্বপদে প্রাধান্য পাইলে অব্যয়ীভাব সমাস, এবং পূর্বপদে অব্যয় থাকবে। আর অব্যয় বলতে আমরা কি দেখবো? উপসর্গ বুঝবো। ওকে, আমরা দেখছি আজকে, লক্ষ্য করো আমরা আজকের উদাহরণগুলো দেখে তারপর আমরা পূর্বের স্লাইডে যাব। লক্ষ্য করো এখানে আছে উপকূল। লক্ষ্য করো এখানে দুইটি শব্দ, একটি উপ আর একটি কুল। উপ হলো পূর্বপদ আর কুল হলো পরপদ। এখন ব্যাস বাক্যে কি বললাম? কুলের সমীপে। বলতো কুলের সমীপে মানে কি? কুলের আশেপাশের জায়গা। লক্ষ্য করো ব্যাস বাক্যে সমস্ত পদে আছে উপ আর একটা আছে কুল, কিন্তু আমরা ব্যাস বাক্য দ্বারা বুঝিয়েছি কুলের সমীপে, দ্যাট মিন্স কুলের আশেপাশের জায়গা। তাহলে এখানে আছে কুল আছে পরপদে আর উপ আছে পূর্বপদে, কিন্তু আমরা ব্যাস বাক্য দ্বারা কাকে বুঝাইনি? কুলকে বুঝাই নাই। তাহলে আমরা ব্যাস বাক্য দ্বারা যেহেতু কুলকে বুঝাই নাই, বুঝিয়েছি কুলের আশেপাশের জায়গা। তাহলে কুল তো কুলেই, আর এই উপকূল মানে কুলের আশেপাশের জায়গা। এই উপের কারণে সমীপে আসছে, দ্যাট মিন্স পূর্বপদের প্রাধান্য পেয়েছে। পূর্বপদে অব্যয় আছে, আই মিন অব্যয় বলতে উপসর্গ আছে। আশা করি বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী উদাহরণ আমরা চলে যাব। লক্ষ্য করো এখানে আছে প্রতিবাদ, বিরুদ্ধবাদ। লক্ষ্য করো প্রতিবাদ শব্দের শুরুতে একটি প্রতি আছে, আর প্রতি একটি উপসর্গ, দ্যাট মিন্স একটি অব্যয়, দ্যাট মিন্স এটা একটা কি? অব্যয়ীভাব সমাস। পরবর্তীতে আমরা দেখছি আমরণ। এটার ব্যাস বাক্য হলো মরণ পর্যন্ত। আমরা জানি পর্যন্ত আসলে অব্যয়ীভাব হয়, অভাব আসলে অব্যয়ীভাব হয়, তবে আরো জানি। লক্ষ্য করো আমরণের শুরুতে একটি কি আছে? আ আছে, দ্যাট মিন্স আ একটি উপসর্গ, দ্যাট মিন্স আ একটি অব্যয়, তাহলে এটাও কি? অব্যয়ীভাব সমাস। নেক্সট উদাহরণে আছে গড়মিল, মিলের অভাব। মিলের অভাব, লক্ষ্য করো আমরা জানি অভাব আসলে কি হয়? অব্যয়ীভাব হয়, কিন্তু আমরা লক্ষ্য করো আমরা যদি আমাদের ওই যে বৈশিষ্ট্য অনুযায়ী লক্ষ্য করি যে গড়মিল এর গড় একটি কি? উপসর্গ। গড় একটি কি? আম খাস লা গড় বাজে খয়ের, গড় একটি আরবি উপসর্গ, দ্যাট মিন্স এখানে উপসর্গ আছে। এবার আসো প্রতিদিন, দিন দিন, এই প্রতি একটি উপসর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম অব্যয়ীভাব সমাস পূর্বপদের প্রাধান্য পাবে এবং পূর্বপদে অব্যয় থাকবে। অব্যয় বলতে আমরা উপসর্গ বুঝবো। এভাবে যদি তোমরা আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করো, আমি বিশ্বাস করি এখানে একজনও থাকবে না যে তুমি অব্যয়ীভাব আর কখনো ভুল করবে। স্বাভাবিকভাবে মাথায় রাখবে যে পূর্বপদে উপসর্গ থাকবে। ওকে, তাহলে সেই অনুযায়ী তোমরা অ্যান্সার দিয়েছো। আজকে আমাদের অ্যান্সার অপশন বি, কারণ অপশন বি তে আছে অব্যয়ীভাব সমাস। থ্যাংক ইউ। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে, আর তোমাদের আমি আগে জানিয়ে রাখছি, আমি হয়তো প্রতিটি প্রশ্নের অ্যান্সার চাইবো না,
দ্যাট মিনস এটা না যে তুমি দিবা না। আমার এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট আছে যে আমি কেন আমি যদি বলি যে দিবা অথবা দিবা না সেটা বিষয় না, তুমি যদি আগ্রহী হও, তোমার যদি কনসেন্ট্রেশন থাকো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তাহলে এই বিষয়টা তো তোমার লাইফের চরম পাওয়া। যে একজন বড় ভাই, একজন শিক্ষক, 10 বছরে আমি পড়াচ্ছি, জানি না কি পড়াতে পারি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, তো আমার লাইফে এতটা সময় আমি এখানে ইনভেস্ট করেছি, তো আমাকে দেখার পর বা ইউসিসি যে ক্লাস আয়োজন করেছে এই প্রতিটি টিচারকে তোমার গুরুত্ব দেওয়া উচিত। আমি যেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তোমাদের মতো এরকম সুযোগ পেতাম, আমি হয়তো বা আরো অনেক ভালো করতে পারতাম। তো আশা করি আমি না বললেও তুমি তোমার অ্যান্সার দিয়ে যাবা। ওকে, অনেকে এখানে অ্যান্সার দিচ্ছ, অনেকে এই অ্যান্সার দিচ্ছ, মেজরিটি অফ ইউ এই চুজ করছো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখছি, হ্যাঁ, আচ্ছা, অনেকে তোমরা এই অ্যান্সার দিয়েছো, কি সমাস? দ্বন্দ্ব সমাস। থ্যাংক ইউ। এটা নিয়ে অনেক হিস্ট্রি আছে ভাই, এটা দ্বন্দ্ব সমাস সবাই এক নজরে বলে ফেলবে, আর এক নজরে যেহেতু দ্বন্দ্ব বলবে তাহলে এই জন্য আমি কোশ্চেনটা দিয়েছি যে দেখি এক্সট্রা কিছু তোমাদের ভেরিয়েশন আনা যায় কিনা, চেঞ্জ আনা যায় কিনা। ওকে, আমরা জানি দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পায়, দ্বন্দ্ব সমাস উভয় পদের প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে এবং ও আর আসে, তাহলে আসা যাওয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি আসা ও যাওয়া, তাহলে এটা দ্বন্দ্ব সমাস হয়। কিন্তু আমরা জানি অব্যয়ীভাব দুটি ক্রিয়া যোগে অব্যয়ীভাব হতে পারে, সেটা তোমরা জানো না, দুটি ক্রিয়া যোগে অব্যয়ীভাব হতে পারে। কিভাবে? আমরা যদি বলি আসা যাওয়া, যদি ব্যাস বাক্য তৈরি করি আসা ও যাওয়া, তাহলে ডেফিনেটলি দ্বন্দ্ব সমাস। আর যদি আমরা ব্যাস বাক্য তৈরি করি আগে আসা পরে যাওয়া, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে? অবশ্যই সেটা হবে কর্মধারয় সমাস। যদি বলি আগে আসা পরে যাওয়া, মাথায় রাখবে দুটি ক্রিয়া তখনই কর্মধারয় হবে যখন কার্য পরম্পরা বোঝায়, দ্যাট মিনস একটির পর একটি ঘটে বোঝায়। তাইলে আমরা যদি বলি আগে আসা পরে যাওয়া, তাহলে কি হবে? তাহলে হবে এটি কর্মধারয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার দুইটাই এ প্লাস বি, দ্যাট মিনস আজকে সঠিক অ্যান্সার আমাদের ডি, কারণ দ্বন্দ্ব এবং কর্মধারয় উভয়টি অ্যান্সার হবে। আমরা আজকে দেখছি, লক্ষ্য করে আমি লিখে দিয়েছি তোমাদের স্বার্থে, কারণ অনেকেই বই খাতা নিয়ে বসো না, কলম নিয়ে বসো না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। আমরা জানি দুটি ক্রিয়া এবং আর দ্বারা যুক্ত হলে দ্বন্দ্ব, একটির পর একটি ঘটছে বুঝালে অব্যয়ীভাব, যেমন আসা যাওয়া, আসা ও যাওয়া দ্বন্দ্ব, তারপরে আসা যাওয়া, আগে আসা পরে যাওয়া অব্যয়ীভাব। তাহলে অনুরূপ ভাবে আমরা যদি বলি ধোয়া ও মোছা, তাহলে কি হবে? দ্বন্দ্ব। আর যদি বলি আগে ধোয়া পরে মোছা, তাহলে কি হবে? কর্মধারয়। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাব। এবার আসো সমাসের সবচেয়ে আলোচিত বিষয় বা সবচেয়ে ভয়ানক বিষয় হলো আমাদের এটা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, দেখি সবাই একটু এই প্রশ্নটির অ্যান্সার কমেন্ট সেকশনে জানিয়ে দাও কি হতে পারে। ওকে, উপমিত কর্মধারায় আমরা জানি, উপমিত কর্মধারায় পড়তে গেলে আমাদের মাথায় সমস্যা হয় যে উপমিত কখন হবে আর উপমান কখন হবে। আজকের পর থেকে উপমান আর উপমিত নিয়ে কখনোই তোমাদের প্রবলেম হবে না। আমি আমার পরবর্তী স্লাইডটা তোমরা দেখো, এর থেকে আমরা শিখে এটা আবার আমরা আসব। লক্ষ্য করো, আমরা এখানে একটি বক্স দিয়েছি কিভাবে উপমান এবং উপমিত হয়। লক্ষ্য করো, চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ, এখানে চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখ, আমরা কাকে তুলনা করেছি, কার সাথে, সেটা একটু দেখো। আমরা মুখকে তুলনা করেছি চন্দ্রের সাথে, এবং এখানে একটি সাধারণ গুণ বিশেষণ আছে, উজ্জ্বল আছে। তাহলে আমরা যাকে তুলনা করব তার নাম হলো উপমেয়, আর যার সাথে তুলনা করব তার নাম হবে উপমান। আর যে একজনকে আরেকজনের সাথে তুলনা করার সময় আমরা বলি তুমি আমার মতো ভালো, তুমি আমার মতো কালো, তুমি আমার মতো সুন্দর, এই ভালো কালো সুন্দর এগুলো হলো সাধারণ গুণ। ভালো কালো সুন্দর এগুলো হলো সাধারণ গুণ। এবার আসো, তাহলে আমরা যদি দেখি উপমান আর সাধারণ গুণে মিলে উপমান কর্মধারয় হয়, মানে যার সাথে তুলনা করব সে থাকবে আর একটা বিশেষণ থাকবে, উপমেয় থাকবে না, যাকে তুলনা করব সে থাকবে না, এটা মিলে হয় উপমান কর্মধারয় সমাস। আর উপমান কর্মধারয় সমাসের যে বেসিক স্ট্রাকচার সেটা হলো বিশেষ্য প্লাস বিশেষণ। আমরা জানি সমস্ত পদে দুটি পদ থাকে, একটা হলো পূর্বপদ আর একটা হলো পরপদ। পূর্বপদের এবং পরপদের মধ্যে বিশেষ্য প্লাস বিশেষণ যদি থাকে
তাহলে আমরা সেটাকে বলবো উপমান কর্মধারয়। যেমন নিমতিতা, লক্ষ্য করো নিমতিতা শব্দের নিম হলো বিশেষ্য আর তিতা হলো বিশেষণ, তাহলে এটা ব্যাসবাক্য হবে নিমের ন্যায় তিতা। চন্দ্র উজ্জ্বল, চন্দ্র উজ্জ্বল শব্দটা যদি আমরা ভাঙি তাহলে হবে কি চন্দ্র যোগ উজ্জ্বল, চন্দ্র এবং আছে উজ্জ্বল আছে, তাহলে উজ্জ্বল বিশেষণ আর চন্দ্র হলো বিশেষ্য, বিশেষ্য আর বিশেষণ মিলে কি হয় উপমান কর্মধারায়। আর অনেকেই তোমাকে শেখাবে যে আগে নেয় পরে নেয়, এগুলো কোনো বিষয় না। আমরা দেখব বিশেষ্য প্লাস বিশেষণ মিলে, বিশেষ্য প্লাস বিশেষণ মিলে হয় উপমান কর্মধারায়। আর এরপরে আমরা দেখব, লক্ষ্য করো আমরা যদি বিশেষণ উল্লেখ করি তাহলে উপমান কর্মধারায় হবে, আর যদি আমরা সরাসরি তুলনা করি বিশেষ্যের সাথে বিশেষ্যের তুলনা করি, আই মিন উপমান এবং উপমেয় মিলে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে হবে আমাদের উপবিত কর্মধারায়। যেমন সেক্ষেত্রে আমাদের কোনো গুণ উল্লেখ থাকবে না, কোনো বিশেষণ থাকবে না। যেমন আমি যদি বলি চন্দ্রমুখ, এখানে চন্দ্র বিশেষ্য মুখ বিশেষ্য, দুটি বিশেষ্য, দুটি বিশেষ্য থাকলে সব সময় তুমি এটা আনসার করবা উপমিত কর্মধারায়। ফুলকুমারী, ফুলও বিশেষ্য কুমারীও বিশেষ্য, দ্যাট মিনস দুইটা যদি বিশেষ্য হয় নিঃসন্দেহে বলে দিবা এটা একটা কি উপমিত কর্মধারায়। এখন তোমরা প্রশ্ন হলো ভাইয়া আমি কি এই যে ফুল আগে লিখবো না কুমারী আগে লিখবো? মাথায় রাখবা যাকে তুলনা করবা তার নাম আগে দিয়ে দিবা, অটো তোমার ব্যাসবাক্য সেট হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। তো তোমরা যারা এখানে আছো আজকের পর মাথায় রাখবা যদি সমস্ত পদে বিশেষ্য প্লাস বিশেষণ থাকে তাহলে হবে উপমান কর্মধারায়, আর যদি বিশেষ্য প্লাস বিশেষ্য থাকে তাহলে হবে কি উপমিত কর্মধারায়। ওকে, এরপরে আছে এই রিলেটেড উপপদ তৎপুরুষ। ওকে, এটা হবে তৎপুরুষ, ওয়ার্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষটা নিয়ে অনেকেরই প্রবলেম থাকতে পারে, অনেকেরই ঝামেলা, আসলে এটা বুঝে না, কোনো বইতে কোনো ডেসক্রিপশন দেয়া নেই উপপদ তৎপুরুষ কিভাবে হয়। তো উপপদ তৎপুরুষে আমি নিজে একটা বিষয় বানিয়ে নিয়ে আসছি, দা লক্ষ্য করো তোমরা যে বক্সটা আছে এখানে, উপপদ তৎপুরুষ কিভাবে হয়। আমরা জানি প্রতিটি সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ থাকে, পূর্বপদ এবং পরপদ থাকে। তাহলে পূর্বপদে যদি আই মিন প্রথম অংশে যদি বিশেষ্য থাকে এবং পরের অংশে যদি ক্রিয়াপদ অথবা ক্রিয়াপদের প্রথম বর্ণ থাকে আমরা তাকে বলবো উপপদ তৎপুরুষ। আমরা উদাহরণ যদি দেখি, ছেলে ধরা, লক্ষ্য করো ছেলে হলো বিশেষ্য, ধরা হলো ক্রিয়াপদ, তাহলে ছেলে ধরা পূর্বে পদে হলো বিশেষ্য, পরপদ ক্রিয়াপদ আছে, তাহলে আমরা সেটাকে বলবো উপপদ তৎপুরুষ। আর মাথায় রাখবে উপপদ তৎপুরুষের সমস্ত পদটি যদি ব্যক্তিকে বুঝায় তাহলে ব্যাসবাক্যে যে আসবে, আর যদি বস্তু বুঝায় তাহলে ব্যাসবাক্যে যা আসবে। তাহলে আমরা পরবর্তী উদাহরণ দেখি, জলজ, জলে জন্মে যা, জলে জন্মে যা, লক্ষ্য করো জলজ, জল শব্দটি হলো বিশেষ্য আর জন্মানো হলো ক্রিয়া, জন্মানো হলো ক্রিয়া, জন্মানোর জ, তাহলে বিশেষ্য প্লাস ক্রিয়ার প্রথম বর্ণ মিলে আমরা হয়েছে উপপদ তৎপুরুষ। আর এইটা আমরা সবসময় মাথায় রাখবো যে উপপদ তৎপুরুষে ব্যক্তি যদি হয় ব্যাসবাক্যে যে আসবে, আর যদি বস্তু হয় ব্যাসবাক্যে যা আসবে। এবার আমরা আমাদের আগের স্লাইডে চলে আসি, লক্ষ্য করো তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? আমরা এক এক করে টেস্ট করব। অরুণ রাঙা, লক্ষ্য করো অরুণ বিশেষ্য, রাঙা বিশেষণ, বিশেষ্য এবং বিশেষণ মিলে কি হবে উপমান কর্মধারয়। তুষার শুভ্র, তুষার বিশেষ্য আর শুভ্র হলো বিশেষণ, তাহলে বিশেষ্য এবং বিশেষণ মিলে কি হবে উপমান কর্মধারয়। স্বর্ণ উজ্জ্বল, স্বর্ণ বিশেষ্য উজ্জ্বল বিশেষণ, তাহলে কি হবে স্বর্ণ উজ্জ্বল মিলে হবে উপমান কর্মধারয়। কিন্তু আমরা যদি অপশন ডি তে লক্ষ্য করি স্বর্ণ মুখ, লক্ষ্য করো স্বর্ণ বিশেষ্য মুখ বিশেষ্য, দুইটাই বিশেষ্য, দুইটা বিশেষ্য হলে কি হবে উপমিত কর্মধারয়। তারপরে 4 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি কোনটি উপপদ তৎপুরুষ সমাস নয়, লক্ষ্য করো উপপদ তৎপুরুষ আমরা জানি পূর্বপদে বিশেষ্য থাকবে, পরপদে ক্রিয়াপদ অথবা ক্রিয়াপদের প্রথম বর্ণ থাকবে। তো লক্ষ্য করো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এটা কি উপপদ তৎপুরুষের উদাহরণ। চিত্রকর বিশেষ্য প্লাস ক্রিয়া, এটা উপপদ তৎপুরুষ। জলধি, জল ধারণ করে যা, এটা উপপদ তৎপুরুষ। পকেট মার বিশেষ্য প্লাস ক্রিয়া, এটা উপপদ তৎপুরুষ। কিন্তু আমরা যদি বলি অসুখ, অসুখের ব্যাসবাক্য কি হবে নয় সুখ। থ্যাংক ইউ, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, অসুখের ব্যাসবাক্য হবে নয় সুখ, দ্যাট মিনস এটা কি নয় তৎপুরুষ। আর আমি যদি বলতাম অসুখী তখন আবার ব্যাসবাক্যটা পাল্টে যেত, নেই সুখ যার তাকে বলে অসুখী, সেটা হলো নয় বহুব্রী। মাথায় রাখবে নয় সমাস দুইটা, একটা হলো নয় তৎপুরুষ আর একটা হলো নয় বহুব্রী। যদি ব্যাসবাক্যে যার আসে তৃতীয় কোনো বস্তুকে বোঝায় তাইলে হবে নয় বহুব্রী, আর যদি
তৃতীয় কোনো বস্তুকে না বুঝায় পরপদের প্রাধান্য পায় এবং নেতিবাচক ওয়ার্ড আছে নাই, নেই, নি, ন আসে, তাহলে সেটাকে আমরা বলবো নয়ু তৎপুরুষ। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। ওকে, আমরা এতক্ষণ যা পড়িয়েছি সে অনুযায়ী এই স্লাইডের অ্যান্সারটা, 5 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে প্লিজ সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও ভাই। আচ্ছা, আমাদের নয়ন কমল এই শব্দটি আমরা যদি ব্যাখ্যা করি সে অনুযায়ী আমরা লক্ষ্য করে নয়ন বিশেষ্য, কমল বিশেষ্য, দুইটা বিশেষ্য হলে কি হবে? উপমিত কর্মধারয়। আর মাথায় রাখবে যাকে আমরা তুলনা করব তার নাম আগে দিব, সেই অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার নয়ন কমলের নাই, সঠিক অ্যান্সার বি। থ্যাংক ইউ। অনেকে তোমরা বি বলছো, তোমরা অনেক ভালো পারো, থ্যাংক ইউ। আচ্ছা, 6 নম্বরে একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন এসেছে। আমরা 6 নম্বর প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আজকে যতগুলো প্রশ্ন তোমাদের সামনে অ্যানালাইসিস করছি প্রতিটি প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। শিশির সিক্ত কোন সমাস? শিশির সিক্ত কোন সমাস? লক্ষ্য করো, তোমরা একটু জানিয়ে দাও শিশির সিক্ত কোন সমাস? ওকে, অনেকে আনসার দিচ্ছ, অনেক কেউ দিচ্ছ এ, কেউ বি। আমরা এখন দেখবো শিশির সিক্ত কোন সমাস। শিশির সিক্তর ব্যাস বাক্য হলো শিশির দ্বারা সিক্ত। আর মনে রাখবা দ্বারা দিয়ে কর্তৃক থাকলে আমরা যদি কারক হিসেবে বলি করণ কারক হয়। আর আমরা যদি সমাসে আসি তাহলে সমাসের বিভক্তি নিয়ে কাজ করে মূলত তৎপুরুষ সমাস। আর দ্বারা দিয়ে কর্তৃক আসলে সেটাকে আমরা বলবো করণ তৎপুরুষ, সেটাকে আমরা বলবো করণ তৎপুরুষ। আর এখানে আরেকটা ব্যতিক্রম আছে, যদি হতে থেকে চেয়ে আসে তাহলে আমরা বলবো অপাদান তৎপুরুষ। হতে থেকে চেয়ে আসলে বলবো অপাদান তৎপুরুষ, আর দ্বারা দিয়ে কর্তৃক আসলে আমরা বলবো করণ তৎপুরুষ। ওকে, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এটি কারক থেকে এসেছে। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই বাক্যের অন্তর্গত স্বাধীনতার শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমরা যদি স্বাধীনতার শব্দটি ব্যাখ্যা করি তাহলে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এর মানে হলো স্বাধীনতার জন্য সংগ্রাম। আর জন্য মানে নিমিত্তে, তাহলে কোনো কিছুর উদ্দেশ্য যদি বুঝায়, নিমিত্তের উদ্দেশ্য বোঝায় অথবা জন্মে বোঝায়, তাহলে আমরা সেটাকে বলবো নিমিত্তার্থে। আর এটার শেষে ষষ্ঠী বিভক্তি আছে, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে সি, নিমিত্তার্থে ষষ্ঠী। আচ্ছা, কারক রিলেটেড আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, এটা খুবই ইনফরমেটিভ প্রশ্ন। তোমরা যদি সকলে লক্ষ্য করো, নিচের কোনটি অধিকরণ কারকের উদাহরণ? নিচের কোনটি অধিকরণ কারকের উদাহরণ? প্লিজ সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কারণ এটা তোমাদের পরিচিত বিষয়। আশা করি অনেকেই তোমরা জানো, কারক খুব ভালো জানো। আর আমাদের আজকে লাইভ ক্লাসটি যারা শেয়ার করবে তারা যদি সেই বিষয়টা শেয়ার করার পর ডান অপশনে লিখে আমাদের এখানে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমাদের কোচিং এর পক্ষ থেকে, ইউসিসি কোচিং এর পক্ষ থেকে বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের যে একটা পিডিএফ ফাইল তোমাদেরকে দেওয়া হবে। আমি এটা বলতে ভুলে গিয়েছি, তো আমি জানালাম যে তোমরা যারা গত 10 বছরের প্রশ্ন নির্ভুলভাবে পেতে চাও তাহলে আমাদের এই লাইভটি শেয়ার করে আমাদের কমেন্ট সেকশনে ডান বলে ওকে, অনেকেই তোমরা কমেন্ট করছো। আমরা আমাদের চলে আসছি আমরা আমাদের আজকের মূল আলোচনায়, যে 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অধিকরণ কারকের উদাহরণ? আমরা যদি প্রতিটি অপশন ব্যাখ্যা করি তাহলে অপশন এ তে আছে ট্রেন ঢাকা ছাড়লো, ট্রেন ঢাকা ছাড়লো। অনেকেই বলবে ওয়াও, এটা তো অধিকরণ কারক, কারণ ঢাকা নির্দিষ্ট স্থান। আমরা জানি অধিকরণ কারক নির্দিষ্ট স্থান, সময়, বিষয়কে বোঝায়। ট্রেন ঢাকা ছাড়লো, ঢাকা এটা অধিকরণ কারক, কিন্তু না, লক্ষ্য করো আমরা এই ঢাকাটাকে নির্দিষ্ট স্থান বুঝাই নাই, ট্রেন ঢাকা থেকে চলে যাচ্ছে। মনে রাখবে যদি কোনো কিছু কোনো নির্দিষ্ট জায়গা থেকে চলে যায়, বিচ্ছেদ হয়, আলাদা হয়, পড়ে যায়, স্থান ত্যাগ করে, তাহলে সেটাকে আমরা বলবো অপাদান কারক। তারপরের অপশন বিতে যদি আমরা যাই, বুধবার পরীক্ষা শুরু, বুধবার পরীক্ষা শুরু, তা আমরা একটা বুধবার নির্দিষ্ট বারকে বুঝাই না, আমরা বলছি বুধবার পরীক্ষা শুরু। দ্যাট মিনস বুধবার থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এটা চলতে থাকবে, রানিং অবস্থায় থাকবে। আর যদি চলতে থাকা বোঝায়, শুরু বোঝায়, আরম্ভ বোঝায়, সেটা অবশ্যই অপাদান কারক। তারপরে আসে অপশন সি তে আছে
লেবুতে রস হয়। লক্ষ্য করো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা অনেকে এটা মানে প্রবলেমে পড়তে পারো যে লেবুতে রস হয়, মনে হয় অধিকরণ, কিন্তু না। লেবুতে যদি বলি লেবুতে রস আছে তাইলে অধিকরণ, আর হয় বললে অপাদান। আর কারণ তুমি যদি একটি লেবু তোমার প্লেটে রেখে দাও কখন রস হবে না, এটা কাটতে হবে, নির্দিষ্ট প্রসেসের পরে চাপতে হবে, দেন দ্যাট তারপরে কি হবে, রস বের হবে। আর রস বের হওয়া মানে নির্দিষ্ট জায়গা থেকে বের হওয়া। মাথায় রাখবে, নির্দিষ্ট জায়গার ভেতরে থাকা, স্থির অবস্থায় থাকা, লেগে থাকা, ভেতরে থাকা মানে অধিকরণ, আর বের হয়ে যাওয়া মানে অপাদান। এবার আসো আমাদের অপশন 4 নাম্বার, সেটা হলো খিলিপান দিয়ে ওষুধ খাবো। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, অনেকেই পারে না। যে আমাদের গত বছর আমাদের কোচিং থেকে যে ফার্স্ট হয়েছে আফরাজা আসিয়ান, আমার ক্লাসে, সে এই প্রশ্নটি পারে নাই। অনেক ঝামেলা হয়েছে, দ্বন্দ্ব হয়েছে যে ভাই এটা কিভাবে হয়, এটা তো হওয়া সম্ভব না। এটা সম্ভব। ফর এক্সাম্পল, খিলিপান দিয়ে ওষুধ খাবে, এটা কিভাবে অধিকরণ কারক? তোমরা যদি একটি খিলিপান নাও, এভাবে যদি খিলিপান বানাও, তুমি কি ওষুধটা পাশে দিয়ে খাবে? কখনোই না। ওষুধ কোথায় দিবে? খিলিপানের ভেতরে। আর ভেতরে মানে থাকা মানে কি, অধিকরণ কারক। দ্যাট মিনস আজকে সঠিক আনসার হলো অপশন ডি, খিলিপান দিয়ে ওষুধ খাবো। অনেকের পক্ষে এটা দ্বারা দিয়ে কর্তৃক চলে আসছে, কিন্তু না, কারণ আমাদের মূল বিষয়টা জানতে হবে। খিলিপানের ভেতরে ওষুধ থাকবে, আর ভেতরে থাকা মানে অধিকরণ কারক। ওকে, এবার আমরা চলে আসছি যে বিষয়, আমরা চলে আসছি আমাদের উপসর্গ বিষয়। এটা এসিসির সাথে মিল আছে, এখানে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা যে এসিসি পরীক্ষা যারা দিবে, সকলেই তো এসিসি পরীক্ষা দিবে, সকলের উপকার হবে। ওকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ব্যাগতিক শব্দের বে কোন ধরনের উপসর্গ? আমরা জানি বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি, ফার্সি আছে 10টি। তবে ফার্সি 10টি উপসর্গ আমরা বলি যে বরকম দরকার না, নিম ফি বে ব বদ। বরকম দরকার না, নিম ফি বে, দ্যাট মিনস বে শব্দটা ফার্সি উপসর্গের মধ্যে আছে। তাইলে এটা কোন উপসর্গ? ফার্সি উপসর্গ। আচ্ছা, আমি ওই সূত্রটা দিয়ে দিয়েছি তোমাদের এখানে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ফার্সি উপসর্গ 10টি, বরকম দরকার না, শুনছি, নিম ফি বে ব বদ, ফার্সি। তোমরা যদি এইটুকু মুখস্থ রাখো তাহলে অনেক কিছুতে অ্যান্সার করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রশ্ন এসেছে, নিমরাজি শব্দের নিম কি উপসর্গ? দ্যাট মিনস এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারো যে নিম একটি ফার্সি উপসর্গ। আর আমরা জানি বেশি বেশি উপসর্গ আছে, বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত 20টি। এই দুইটা একটু তোমরা নিজ দায়িত্ব মুখস্থ করে রাখবা। আর বাংলা এবং সংস্কৃতির মধ্যে কমন উপসর্গ আছে 4টি, আশু, বিনি। এগুলো যদি বাংলা শব্দের পূর্বে বসে এগুলো বাংলা উপসর্গ, আর যদি সংস্কৃত শব্দের পূর্বে বসে তাহলে সংস্কৃত উপসর্গ হিসেবে আমরা কাউন্ট করব। আর আমাদের আরবি উপসর্গ আছে 6টি, আম, খাস, লা, গড়, বাজে, খয়ের, এগুলো মুখস্থ রাখবা। ইংরেজি উপসর্গ আছে 4টি, ফুল, হাফ, হেডস আপ। আর হিন্দি উপসর্গ আছে 1টি, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার আসো উপসর্গের মূল কাজ কি। আমরা জানি একটি উপসর্গ কোন শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থ পরিবর্তন করার ক্ষমতা রাখে। আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। দ্যাট মিনস উপসর্গ যদি একা বসে এটা কোনো মিনিংফুল হয় না, কিন্তু কোন শব্দের পূর্বে বসলে এটার অর্থ হয়। যেমন আমরা এখানে একটি শব্দ দিয়ে একটি শব্দের পূর্বে একাধিক উপসর্গ ব্যবহার করে আমরা শব্দ তৈরি করব যা ভিন্ন অর্থ দিবে। যেমন হার শব্দটির সাথে যদি আমরা উপ অ্যাড করি তাহলে কি হয়? উপহার। দ্যাট মিনস এটা একটা মিনিংফুল শব্দ এবং শব্দের অর্থ পরিবর্তন করেছে। তারপরে আমরা যদি বলি সম অ্যাড করি, সম উপসর্গটি অ্যাড করি তাহলে হবে সমাহার। আমরা যদি অ্যাড করি অনা তাহলে কি হবে? অনাহার, ভিন্ন একটি শব্দ তৈরি হচ্ছে। আমরা যদি বলি প্রো অ্যাড করি প্রহার, আরেকটি শব্দ তৈরি হচ্ছে। আমরা যদি পরি অ্যাড করি পরিহার, এখানে আরেকটি শব্দ তৈরি হলো। আমরা যদি আ অ্যাড করি কি হয়? আহার। দ্যাট মিনস উপসর্গ কোথায় বসবে বলো? উপসর্গ একটি শব্দের পূর্বে বসবে এবং শব্দের অর্থ পরিবর্তন করার ক্ষমতা রাখে। তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়, উপসর্গ যুক্ত শব্দ কোনটি? যারা এটা সঠিক আনসার দিতে পারবে আমি আশা করব তারা এইচএসসি তে ভালো রেজাল্ট করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে। এইটা মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। আর বি ইউনিটের প্রশ্নগুলো একটু স্বাভাবিকভাবে একটু কঠিন হয় বাংলা। সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও এটার সঠিক আনসার কি। অনেকে আনসার করছো। নুসরাত জাহান বলছে বি, সাকিব আহমেদ বলছে ডি। অনেকে প্রশ্ন করছে, আমি এত কমেন্টস যদি পড়ি তাহলে আমার মানে আজকের যে আসল কাজ সেটার দিকে আমার কনসেন্ট্রেশন থাকবে না। তো
আজকের যে 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটি হলো উপসর্গযুক্ত শব্দ কোনটি। আচ্ছা, তোমরা যদি লক্ষ্য করো অপশন এ তে আছে কুসুম। আচ্ছা, যদি আমরা কু আলাদা করি কি থাকে সুম, কিন্তু এখানে আলাদা করলে মিনিংফুল শব্দ হয় না। দ্যাট মিনস এটা একটা মৌলিক শব্দ। শব্দ মূলত দুই প্রকার, একটা হলো মৌলিক শব্দ, আরেকটা হলো সাধিত শব্দ। একটা হলো মৌলিক শব্দ, আরেকটা হলো সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দগুলো দ্যাট মিনস এর সাথে কোনো কিছুই নাই, উপসর্গ নাই। অপশন বি তে যদি আমরা যাই কুশ যোগ অল, এর সাথে অল প্রত্যয় যুক্ত হয়েছে, দ্যাট মিনস এটা প্রত্যয় সাধিত শব্দ। তারপরে আমরা যদি অপশন সি তে যাই, কুলিন কুল যোগিন ইন প্রত্যয় যুগে গঠিত হয়েছে, এটা হলো প্রত্যয় সাধিত শব্দ। কিন্তু আমরা দ্যাট মিনস প্রথমটা হলো মৌলিক শব্দ, অপশন বিটা হলো প্রত্যয় সাধিত, অপশন সি হলো প্রত্যয় সাধিত, আর অপশন ডি হলো আমরা যদি আলাদা করি কু যোগজন, এটা একদম সম্পূর্ণ একটি উপসর্গযুক্ত সাধিত শব্দ, একদম মিনিংফুল। আর ওকে, আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমরা লক্ষ্য করি এটার ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি, যারা হাতে খাতা কলম নেই তারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো তোমাদের জন্য। ওকে, আর আমাদের লাইভটি শেয়ার করে দাও। শেয়ার করে তোমরা যারা যারা শেয়ার করেছো ডান লিখে আমাদের কমেন্ট করো, এবং আমরা তাদের দেখে আমাদের গত বছর মানে প্রিভিয়াস ইয়ার্স এর গত 10 বছরের প্রশ্নগুলো আমরা তোমাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দিব ইউসিসির পক্ষ থেকে। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আমরা আসল একটা বিষয়, যে এইচএসসি তে তোমাদের কাজে লাগবে যে উপসর্গ বের করার টেকনিক। এটা এইচএসসির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কাজে লাগে। বিশ্ববিদ্যালয়ে অনেক প্রশ্ন আসে, একটা বাক্য দিয়ে দেয়, এই বাক্যে কতটি উপসর্গ আছে। আবার তোমার এইচএসসি তে উপসর্গ ভাঙার ক্ষেত্রে, সন্ধি ভাঙার ক্ষেত্রে আমাদের এই প্রবলেম গুলো ফেস করি। মনে রাখবা, উপসর্গ যদি বের করতে হয়, উপসর্গ যদি জানতে হয় একটা শব্দে কতটি উপসর্গ আছে, পুরো বাক্যে কতটি উপসর্গ আছে, তাহলে তোমাকে অবশ্যই সন্ধির দিয়ে একটা নিয়ম ফলো করতে হবে। যদিও এগুলো একদম সম্পূর্ণ বইয়ের নিয়ম না। যদি আমরা একটা শব্দ থেকে উপসর্গ বের করার চেষ্টা করি, তাহলে আমাকে জানতে হবে যে বর্গ, আমাদের বর্গ আছে 5টি, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। প্রত্যেক বর্গের যদি কোনো শব্দে পঞ্চম বর্ণ আসে অথবা অনুসার আসে, আর সেই শব্দকে যদি বলে এই শব্দে কতটি উপসর্গ আছে, আমরা ওই পঞ্চম বর্ণ এবং অনুসারের স্থানে আমরা ম রিপ্লেস করবো। আই মিন পঞ্চম বর্ণ এবং অনুসার ভাঙলে ম হয় জ অথবা জফলার পরিবর্তে রস্বইকার অথবা দীর্ঘইকার হয়। আর বর্গের তৃতীয় বর্ণ ভাঙলে ওই বর্গের প্রথম বর্ণ হয়। ফর এক্সাম্পল ক, খ, গ, গটা যদি ভাঙি তাহলে ওই বর্গের প্রথম বর্ণ হবে, এবং পঞ্চম বর্ণ ভাঙলে ওই বর্গের পঞ্চম বর্ণ এবং অনুসার ভাঙলে ম হবে, এবং জ অথবা জফলা থাকলে রস্বইকার অথবা দীর্ঘইকার হবে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া কোথায় রস্বইকার হবে আর কোথায় দীর্ঘইকার হবে? সেটা মিনিং অনুযায়ী, বাক্যর অর্থ যদি রস্বইকার দিয়ে লিখলে অর্থপূর্ণ হয় রস্বইকার লিখতে হবে, দীর্ঘইকার দিয়ে লিখলে অর্থপূর্ণ হলে দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। যেমন আমি যদি বলি নদ্যম্বু, শব্দটার সাথে জফলা আছে, জফলা হয় রস্বইকার হবে নতুবা দীর্ঘইকার হবে। এখন আমি যদি বলি নদী, রস্বইকার দিয়ে লিখি হবে? হবে না। এটা তুমি জানো, তোমার কমন সেন্স বলে দিবে কোন জায়গায় কি হবে। আর এটা বানানের সাথে সম্পর্কিত, আর বানান তো তোমাদের এইচএসসি তে আসে, সুতরাং সবাই গুরুত্ব সহকারে লক্ষ্য করো। আর আমি যেটা বলছি এখন, যেটা শেখানোর চেষ্টা করছি, আশা করছি কোথাও পাবা না, কোনো বইতে দেওয়া নেই এইভাবে যে একদম স্পেসিফিক ভাবে ভেঙে। ওকে, আমরা এখন দেখবো একটা শব্দে একাধিক উপসর্গ। আমার এই 3 লাইন অনুযায়ী আমি বের করবো একটি শব্দে কতটি উপসর্গ আছে। ফর এক্সাম্পল তোমরা একটু লক্ষ্য করো, অত্যাচার, অত্যাচার শব্দে একটি জফলা আছে। তো আমরা এই মাত্র শিখালাম যে জফলা ভাঙলে হয় রস্বইকার হয় নতুবা দীর্ঘইকার হয়। তাহলে অত্যাচারের জফলা যদি আমরা ভাঙি তাহলে কি হবে? তো আগের বর্ণের সাথে যুক্ত হবে রস্বইকার বা দীর্ঘইকার, তাহলে হলো অতি। আর অতি লিখলে কখনো দীর্ঘইকার দিয়ে লিখি না, অতি লিখতে আমাদের রস্বইকার হয়, তাহলে হলো অতি। তারপরে একটা আ আছে, আ আলাদা করবো, আ, আর মূল শব্দ হলো চার। দ্যাট মিনস অত্যাচার শব্দে কতটি উপসর্গ আছে? 2টি উপসর্গ আছে। আমরা সেটা ভেঙে দেখিয়ে দিয়েছি, অতি যোগ আযোগ 4। ওকে, নেক্সট আমরা যাচ্ছি অভিসংবাদ। অভিসংবাদ শব্দে কতটি উপসর্গ আছে? তোমরা যদি দেখো, আমি কিন্তু শব্দটি লিখেছি অভিসংবাদ, নট অভিসংবাদ। একটি উপসর্গ আছে অভি, সেক্ষেত্রে একটা উপসর্গ হতো, কিন্তু এখানে আছে অভিসংবাদ শব্দে কতটি উপসর্গ আছে। লক্ষ্য করো, অভিসংবাদে প্রথমে শুরুতে একটি অ আছে, অ নিজে একটি উপসর্গ, আরেকটি বি আছে, বি আরেকটি উপসর্গ। কিন্তু এবার মজার বিষয় হলো শয়ের পর একটি অনুসার আছে। লক্ষ্য করো, আমার যে প্রথম নিয়মটা বলেছিলাম, অনুসার ভাঙলে ম হয়, তাহলে অনুসারটা ম বানিয়ে দাও, তাহলে কি হবে? অ একটি উপসর্গ, বি একটি উপসর্গ, স এবং অনুসার মিলে একটি উপসর্গ হয়েছে। দ্যাট মিনস অভিসংবাদ শব্দে কতটি উপসর্গ আমরা দেখে নিব। অভিসংবাদ শব্দে টোটাল 3টি উপসর্গ। অবি এখানে ভুল আসছে আমার স্লাইডে, এখানে অ একটি উপসর্গ, বি একটি, সম একটি, মোট 3টি উপসর্গ।
এরপরে আছে আমাদের আরেকটি উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা আছো প্লিজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আশা করছি আমি তোমাদের হতাশ করব না। এখানে অনেক মানুষ আছে, দুই একজন উল্টাপাল্টা কমেন্টস লিখবে, এটা স্বাভাবিক, কারণ ইউসিসি বিশাল প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান, 35 বছর ধরে বাংলাদেশে সফলতার শীর্ষে আছে, অনেকের বিরুদ্ধে অনেক কিছু বলবে। সুতরাং আমাদের দিকে ওইদিকে তাকালে হবে না। কিছু মানুষ আছে ওই যে ভাড়া দিয়ে লাগিয়ে দেয় ইউসিসির বিরুদ্ধে, টাকা দিয়ে মাসিক বেতন দেয় যে ইউসিসির বিরুদ্ধে বলুক। তো যাই হোক, আমি জানি এখানে যারা আছো প্রত্যেকে আমার ছোট ভাই ছোট বোন, সুতরাং আমি তোমাদের রেসপেক্ট করি, তোমরা আমাকে রেসপেক্ট করবা বড় ভাই হিসাবে, একজন ভাবিয়ান হিসাবে। আর আমি শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা দেখো, আশা করি তোমরা কেউ আশাহত হবা না। আমি অনেক সুন্দর করে গুছিয়ে অনেক কথা বলতে পারতাম, বাট লাভ হতো কি, আমার মূল আলোচনা হলো আজকে তোমাদের শিখাবো। ওকে, আমাদের মূল জায়গা চলে যায় সন্নিহিত। লক্ষ্য করো, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি বর্গের পঞ্চম বর্ণ থাকে সেটি ভাঙলে ম হয়। যেমন সন্নিহিতের মধ্যে একটি ন আছে, ন বর্গের পঞ্চম বর্ণ, আর পঞ্চম বর্ণ ভাঙলে ম হবে। ন বর্গের পঞ্চম বর্ণ ভাঙলে কি হবে? ম হবে। তাহলে স এবং নয় মিলে কি হলো? সম। এবং আরেকটা ন রয়ে গেছে এখানে, আরেকটি ন এবং নয়ের সাথে একটি রস্বীকার আছে, তাহলে নি হলো। তাহলে স, সম এবং নি। আর মূল শব্দ হলো হিত, হিত মানে হিত উপদেশ বলে না, মঙ্গল উপদেশ। আচ্ছা, এখানে দেখছি তাহলে কয়টি উপসর্গ আছে? সম প্লাস নি প্লাস হিত, এখানে দুইটি উপসর্গ আছে, এখানে দুইটি উপসর্গ আছে। ওকে, এবার আসো আমাদের খুবই সুন্দর একটি প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন। লক্ষ্য করে দেখি এখানে সবাই একটু জানিয়ে দাও যে কতটি উপসর্গ আছে, অত্যুৎকৃষ্ট শব্দে কতটি উপসর্গ আছে। আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি, জ ফলা থাকলে রস্বইকার হবে, তারপরে এগুলো এমনিতে ঠিক হয়ে যাবে, বা জ থাকলে রস্বইকার হবে, আগে পরে আগের বর্ণের সাথে যুক্ত হবে। এখানে কয়টি উপসর্গ আছে প্লিজ জানিয়ে দাও সবাই। আচ্ছা, লক্ষ্য করো আমাদের এখানে আমরা যদি শুধু ত্বকে ধরবো না, যদি কোনো জায়গায় মাথায় রাখবো, আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের শেয়ার করছি। যদি কোনো জায়গায় অতি চলে আসে তাহলে কখনো অ আলাদা করার দরকার নেই, অতি মিলে একটি উপসর্গ। তো লক্ষ্য করো এখানে অ ত এর পর একটা জফলা আছে এবং রস্যকার আছে। তুমি যদি উচ্চারণ করো তাহলে এখানে রস্যকারটা কি জয়ের আগে না পরে? অবশ্যই জয়ের জফলার পরে। তাহলে তয়ের পরে আছে জফলা, জফলা ভাঙলে হবে রস্যইকার, তাহলে কি হলো? অতি, এবং পরে রস্যকার রয়ে গেল, রস্যকার এবং খণ্ডত্ব মিলিয়ে কি হচ্ছে? উত। তাহলে কি হলো? অতি প্লাস উত প্লাস পৃষ্ঠ, দ্যাট মিন্স কয়টি উপসর্গ? এখানে দুইটি উপসর্গ। আর অনেকে দেখছি তিনটি লেখছে, আসলে শব্দের শেষটি কখনো উপসর্গ হয় না। একটা শব্দের শেষ বর্ণটা হলো মূল শব্দ, আর মূল শব্দের আগে থাকবে উপসর্গ। আর মাথায় রাখবা, উপসর্গ ততক্ষণ পর্যন্ত পৃথক করা যাবে যতক্ষণ পর্যন্ত শেষ শব্দটি একটি অর্থপূর্ণ শব্দ থাকবে। তুমি উপসর্গ সবগুলোকে কাউন্ট করতে পারবে না। ওকে, আশা করি উপসর্গ নিয়ে তোমাদের প্রবলেম সলভ হয়েছে। আর উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রতি বছরই উপসর্গ থেকে প্রশ্ন আসে। আর এটা তো জাস্ট একটা সিস্টেম, এটা তো আমার স্লাইড, মানে বিশেষ করে আমি এই স্লাইডে ক্লাস নিয়ে অতটা অভ্যস্ত না, অতীতে যেহেতু নেই, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে আমরা এখানে এসেছি। আশা করছি আমাদের আমাদের বর্তমানে এই পরিস্থিতি কেটে যাবে, আমরা খুব দ্রুত আমাদের সেই চক ডাস্টারের ক্লাসে ফিরে যাব এবং আমরা আমাদের স্টাইলে ক্লাস নিব ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সট ক্লাসে চলে যাচ্ছি। তোমরা যারা আছো প্রতিটি, আমি জানি প্রতিটি স্লাইড খুবই ইনফরমেটিভ। তোমরা যারা স্টুডেন্ট আছো প্লিজ দয়া করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, প্রয়োজনে হাতে খাতা কলম নিয়ে রাখো, যে কোনটা কি হয় সেটা আমরা দেখব। ওকে, এবার আসো আমরা যে এতক্ষণ যা শিখলাম সেই অনুযায়ী দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক বাক্যটিতে উপসর্গ আছে কতটি? প্লিজ তোমরা জানিয়ে দাও। প্লিজ, দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক এই বাক্যে কতটি উপসর্গ আছে? দেখি কে কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করছো। আমি জানি আমি খুব ভালো ভয়েসে কথা বলছি না, গুছিয়ে বলছি না, কিন্তু আমার কাছ থেকে যেটা জানার জন্য আসছে সেটা পাচ্ছ কিনা দেখো। অনেকেই বলছো দুইটি। আচ্ছা, কয়েকজন বলছে এ লেখছে, বি লেখছে, বিবি, মানে একজন খুবই স্ট্রং যে চারটি, বি লেখছে 3-4 বার। আচ্ছা, ওকে, আমরা এটা ব্যাখ্যা করছি আমাদের নিয়ম অনুযায়ী। দুর্নীতি, লক্ষ্য করো এটা ভাঙলে হবে দুর্যোগ নীতি, মূল শব্দ হলো নীতি আর দূর হলো উপসর্গ। অনুসন্ধান, বলো তো তোমরা অলরেডি জেনে গেছো যারা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, অনুসন্ধান শব্দের অনু একটি উপসর্গ। লক্ষ্য করো মনোযোগ দিয়ে যদি দেখো, ছ এর পরে
আরেকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে যাচ্ছি, যদি উপসর্গ বের করতে বলে, যদি কোথাও দেখে একটা স আছে, দন্ত স, এরপরে বর্গের পঞ্চম বর্ণ খুঁজবা, পেয়ে যাবা, খুব ইজিলি পেয়ে যাবা বর্গের পঞ্চম বর্ণ। তাহলে লক্ষ্য করে এখানে স আছে, স এর পরে একটা দন্তন্য আছে, দন্তন্য হলো বর্গের পঞ্চম বর্ণ। তাহলে অনু একটি উপসর্গ, স এবং নয় মিলে হয়েছে সম, সম একটি উপসর্গ, আর ধান হলো মূল শব্দ। তাহলে আমরা এখানে পেলাম, অনুসন্ধানে পেলাম দুটি। আর অত্যাবশ্যক, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। লক্ষ্য করো, এই অত্যাবশ্যকের তয়ের সাথে একটি জফলা আছে, জফলা যদি আমরা ভাঙি, তয়ের সাথে রসইকার হয়ে যাবে অতি, তারপরে আছে আবশ্যক। তাহলে একটা হলো অতি উপসর্গ, আমি একটু আগে বলে দিয়েছিলাম, যদি অতি উপসর্গ হয় তাহলে নেওয়া যাবে না, আলাদা করা যাবে না। ওকে, এবার লক্ষ্য করো, তয়ের সাথে জফলা, তাহলে জফলা আমাদের রসইকার হলো, আমাদের নিয়ম অনুযায়ী অতি হলো, তারপরে হলো আবশ্যক। এবার তোমরা অনেকে বলবা আব যোগ শক, আবও তো একটি উপসর্গ আছে, কিন্তু না ভাই, আব আলাদা করলে কি হয় দেখো, আব আলাদা করলে শক হয়। শক বলতে ডিকশনারিতে কোনো পরিচিত ওয়ার্ড নেই আমার জানা মতে। দ্যাট মিনস আবশ্যক একটি মৌলিক শব্দ, কিন্তু অত্যাবশ্যকে একটি অতি অ্যাড হয়েছে। তাহলে দুর্নীতির কারণ অনুসন্ধান অত্যাবশ্যক, শব্দে দূরে আছে একটি উপসর্গ, অনুসন্ধানে আছে দুইটি উপসর্গ, অত্যাবশ্যকে আছে একটি, মোট হলো চারটি উপসর্গ আছে। যাদের অ্যান্সার সঠিক হয়েছে তাদেরকে ধন্যবাদ, কারণ আমি জানি তোমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, খুব বেশি মনোযোগ দিয়ে ক্লাসটি করছো, অন্যথায় এইটা পারা সম্ভব ছিল না। এগুলো অনেক ভালো স্টুডেন্টও ভুল করে। আর তোমরা অনেকে জানি এখানে অনেক ভাব দেখাবা, খুবই স্টাইল, তুমি খুব ভালো পারো, অনেক কিছু এই সেই। ভাই এগুলো সব ভুলে যাও। বাংলাদেশে অনেক ভালো কলেজ আছে, অনেক ভালো স্টুডেন্ট আছে। গত 10 বছর কোচিং এর সাথে দায়িত্ব পালন করতে গিয়ে, ক্লাস নিতে গিয়ে দেখেছি যে বহু স্টুডেন্ট ভালো কলেজ কোনো লিস্টে নাই, কোথাও চান্স পায় না। এটা হলো স্বাভাবিক কথা। যদি চান্স পাইতে চাও, ধৈর্য রাখতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, নম্র হতে হবে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো। আমার কথা দিয়ে কি করবো, আমি কি পড়াচ্ছি সেটা একটু দেখো। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এটা আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিবা, কারণ অনেকেই আছো, এটা স্ক্রিনশট নিয়ে রাখলে তোমাদের কাজে লাগবে পরে। এবার আসো, ওয়াও, এই প্রশ্নের সাথে আমি খুবই পরিচিত, আমি ঘুমে ওই প্রশ্নটি দেখি, কারণ গত বছর আমার যে স্টুডেন্ট ফার্স্ট হয়েছিল আফরাজ আরশিয়ান, তার সাথে ক্লাসে এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। সে এক ধরনের অ্যান্সার দিতে যাচ্ছে, আমি বললাম না এটা হবে না, না ভাইয়া এটা হবে, না ভাইয়া এটা হবে না। আমি বিভিন্ন ভাবে বুঝানোর পরেও বুঝতে চায় নাই, কিন্তু অনেক পর 11th আওয়ারে সে এসে বুঝতে পেরেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যারা যারা এখন অ্যান্সার দিতে পারবে এই প্রশ্নটি, আমি বুঝবো তারা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো, তারা নিশ্চিত কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। অনেস্টলি স্পিকিং, যে এই প্রশ্নটি তারাই অ্যান্সার দিতে পারবে। খুব সিলি একটা প্রশ্ন, এতটা সহজ প্রশ্ন আমি কখনো দেখিনি, বাট তোমরা তারপরেও ভুল করবে। প্রশ্নটি একটু মনোযোগ সহকারে দেখো, কমেন্ট সেকশনে জানিয়ে দাও এই বাক্যটিতে কতটি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমার যে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছিল, সেও এটা ভুল করেছে, মানে আমার সাথে রীতিমতো পুরো ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। প্লিজ সবাই জানিয়ে দাও এখানে প্রশ্নের অ্যান্সার কোনটি, সবাই জানিয়ে দাও। এই তো প্রবলেম শুরু হয়ে গেছে, অনেকে অনেক ধরনের অ্যান্সার দিচ্ছে, 7টি দিচ্ছে, অপশন ডি দিচ্ছে, কেউ অপশন বি দিচ্ছে, মানে দ্যাট মিন্স সব অপশনই আসতেছে। খুবই ইন্টারেস্টিং বিষয়। লক্ষ্য করো, তোমাদের যে আগ্রহ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। একজন আবার দেখছি খুবই কনফিডেন্ট যে এ 3-4 বার করে লিখছে, তারপরে অনেকে 7টি লিখছে, অনেকে লিখছে অপশন ডি। আচ্ছা, লক্ষ্য করো, আমি এটা দিয়ে আর একটু সময় দিচ্ছি। প্লিজ যারা আমার ক্লাসটি দেখছো, দয়া করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটি সঠিক অ্যান্সার কি হবে। তুমি যদি এটা জানাতে পারো, সক্ষম হও, তাহলে আমি বুঝতে পারবো তুমি খুবই মনোযোগী। ইনশাআল্লাহ আমি তোমার একজন বড় ভাই হিসেবে, এক্স ডাভিয়ান হিসেবে, ইউসিসি শিক্ষক হিসেবে আমি দোয়া করব যেন তোমার স্বপ্ন পূরণ হয়, এবং সেটা হবে। ওকে, আমাদের এই প্রশ্নটি এসেছিল সাহিত্য কেলা প্রবন্ধ থেকে, আগের সিলেবাস অনুসারে এই গল্পটি ছিল আমাদের। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষি কাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙা লাঠি, ইতিহাসের নেকড়ার পুতুল, নীতির টিনের ভ্যাপু এবং ধর্মের জয় ঢাক, এইসব জিনিস সাহিত্যের বাজার ছেয়ে গেছে। বাক্যটিতে কতটি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে? এখনো অনেকে অ্যান্সার করছো। আচ্ছা, লক্ষ্য করো, আমি বলছি কতটি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে।
আমি বলিনি এই বাক্যে কতবার বিরাম চিহ্ন ব্যবহার হয়েছে। আশা করি প্রবলেম বুঝতে পেরেছ। আমি বলেছি এই বাক্যে কতটি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে। বিরাম চিহ্ন যতগুলো, লক্ষ্য করো এখানে শুরুতে আমরা ব্যবহার করেছি একটি ইনভার্টেড কমা, তারপরে প্রতিটা যে কমা আসছে, প্রতিটা কমা, এখানে কমা ব্যবহার হয়েছে 6-7 বার 8 বার, যাই হোক, কিন্তু প্রতিটা কমা একটা জ্যোতি চিহ্ন হিসাবে এখানে কাউন্ট করবা। তারপর এখানে আছে একটি ড্যাশ আছে, তারপরে একটি দাড়ি আছে। তাহলে আমরা যদি কাউন্ট করি, ইনভার্টেড কমা আছে একটি, কমা আছে একটি, তারপরে হলো একটি ড্যাশ, তারপরে হলো একটি দাড়ি। দ্যাট মিনস আমাদের সঠিক উত্তর অপশন এ। যারা সঠিক উত্তর দিতে পেরেছ তাদের ধন্যবাদ। আমি দোয়া করব তোমরা আরো ভালো করবে, আরো মনোযোগী হও। ইনশাআল্লাহ এরকম আরো কঠিন প্রশ্ন আসবে, যে প্রশ্ন নিয়ে অনেকে ভুল ধারণা আছে যে অপশন ডি মনে হবে যে কমা যতবার আছে ততবারই আমি কাউন্ট করবো। আসলে না, আমি বলেছি কতটি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে। ওভারঅল এখানে ঘুরে ফিরে 4টি বিরাম চিহ্নের ব্যবহার হয়েছে। এটা এরকম প্রশ্ন, এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তো সেই অনুসারে আমি প্রশ্ন তোমাদের এখানে দিয়েছি। ওকে, আমরা চলে যাব আমাদের নেক্সট স্লাইডে। আর তোমাদের আমি বলে রাখছি, যারা ক্লাসটি দেখছো শেয়ার করে দাও, এবং শেয়ার করে ডান লিখে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা তোমাদেরকে গত 10 বছরের ইউসিসি কর্তৃক সম্পাদিত গত 10 বছরের যে কোশ্চেন আছে সেগুলো আমরা তোমাদেরকে দিয়ে দিব। যারা যারা ডান লিখে আমাদের এখানে কমেন্টে জানিয়ে দিবে, শুধু তাদেরকে দিব আমরা এখানে তোমাদের ইনবক্সে পাঠিয়ে দিব। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা কয়টি আছে এখানে সেটা দেখিয়ে দিয়েছি। ওকে, এবার আসো আমাদের আরেকটি টপিক, পরাগত সমীভবনের উদাহরণ কোনটি? পরাগত সমীভবনের উদাহরণ কোনটি? জানি অনেকের পক্ষে কষ্ট হবে, আমি চাইবো না প্রতিটির অ্যান্সার, বাট তুমি দিতে থাকবে, কারণ তোমার আগ্রহ বেশি, তোমার দরকার, তোমার প্রয়োজন, আমার প্রয়োজন না। আমি যে কাজে আসছি, আমি আজকেও পড়াচ্ছি, অনেকদিন পড়াচ্ছি, পড়িয়ে যাব, কারো ভালো লাগলেও পড়াবো, না লাগলেও পড়াবো, আমার মতো আমি কথা বলেই যাচ্ছি। ওকে, এবার আসো পরাগত সমীভবনের উদাহরণ। এটি আসছে আমাদের ধ্বনি পরিবর্তন টপিক থেকে। পরাগত সমীভবন, মনে রাখবা সমীভবন মানে হলো দুই রকম বর্ণ একই রকম হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি ক খ, দুইটা বর্ণ দুইটাই খতে পরিবর্তন হয়ে গেল, দ্যাট মিনস দুটি ভিন্ন বর্ণ একই রকম বর্ণে পরিবর্তন হয়েছে। দুটি ভিন্ন বর্ণ যদি একই বর্ণে পরিবর্তন হয়, সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিবর্তন হয়, তার নাম হবে সমীভবন। তবে এই সমীভবনটা হলো 3 ধরনের হয়: পরাগত সমীভবন, প্রগত সমীভবন, অন্যান্য সমীভবন। যদি প্রথম বর্ণটি পরিবর্তন হয়ে পরেরটাকে অনুসরণ করে, লক্ষ্য করো, প্রথমটি পরিবর্তন হয়ে যদি পরেরটাকে অনুসরণ করে বলবো পরাগত সমীভবন, পরেরটি পরিবর্তন হয়ে যদি প্রথমটার রূপ ধারণ করে বলবো প্রগত সমীভবন, আর দুটি পরিবর্তন হয়ে যদি অন্য একটি রূপ ধারণ করে আমরা বলবো অন্যান্য সমীভবন। তো আমরা অপশনগুলো চেক করে দেখবো। লক্ষ্য করো, বৎসর থেকে বৎসর, একটা খণ্ড তো ছিল, আর এটা ছিল কি দন্তস্ব, দুইটাই ছ হয়েছে, কাছাকাছি বর্ণ। আমি বলে দিয়েছি একদম যে চ হতে হবে বা ছ হতে হবে এরকম না, কাছাকাছি বর্ণে পরিবর্তন হলেও হবে। তো দুটি ভিন্ন বর্ণ একই বর্ণে পরিবর্তন হয়েছে, সমীভবন হয়েছে, কিন্তু এটার নাম হলো অন্যান্য সমীভবন। তার পরবর্তী অপশনে আছে জন্ম থেকে জন্ম, একটি ন ছিল আর একটি ম ছিল, দুটি ম হয়েছে, তো দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হয়েছে, এটাও সমীভবন হয়েছে। তবে এবার লক্ষ্য করো, আগেরটি পরিবর্তন হয়েছে না পরেরটি পরিবর্তন হয়েছে? আমরা দেখতে পাচ্ছি নটি পরিবর্তন হয়ে ম হয়েছে, দ্যাট মিনস আগেরটি পরিবর্তন হয়েছে। আগেরটি পরিবর্তন হলে আমরা বলবো পরাগত সমীভবন। প্রশ্ন অনুযায়ী আজকের সঠিক অ্যান্সার হলো বি, এটা হলো পরাগত সমীভবন। আর বইতে দেওয়া থাকে প্রথমটির প্রভাবে পরেরটি পরিবর্তন হলে কি হবে, পরেরটির প্রভাবে প্রথমটির পরিবর্তন হলে কি হয়। তো সেই দিকে আমরা না গিয়ে আমরা শর্টকাটে যাচ্ছি, কারণ আজকের ক্লাসটা আমি অনেক বিষয় সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দিব। আসলে আজকের এই ক্লাসটা তো মূল ক্লাস না, এটা জাস্ট একটা ওয়ান কাইন্ড অফ ওরিয়েন্টেশন ক্লাস, যে আমরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি পড়াই, যে আমরা 12 বছরে বাংলা গ্রামার পড়তে পারি না, জানি না, শিখি না, আমরা 3 মাসে বা 2 মাসে, আর আল্লাহ না করুক এই বছর কতদিন সময় পাই, যদি আমাদের করোনা কেটে যায় তাহলে হয়তো বা এক্সপেক্টেড টাইম পাবো, অন্যথায় তো আমরা পাবো না। তো আমরা জানি না এই বছর কতদিন সময় পাবো। তো বাংলা বিষয়টা হলো 1-2 দিনের বিষয় না, যদি খুব ভালোভাবে জানতে চাই, বুঝতে চাই, তাহলে বছরেও বাংলা, 1 বছরে আমরা বাংলা শিখতে পারবো না, কিন্তু আমাদের হাতে অত সময় নেই, সুতরাং আমাদেরকে শর্টকাটে যেতে হবে। আর অনেকেই শর্টকাট বিলিভ করে না বা এটা বিশ্বাস করে না, বিশ্বাস করতে হবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে চান্স পাই, তারপরে পিএইচডি করবো বাংলায়। চান্স না পাইলে কোথায় তুমি পিএইচডি করবে ভাই? চান্স না পেলে নিজেকে বড় হওয়ার প্ল্যাটফর্মে যেতে পারলা না,
তাহলে তুমি কি হবা। ওকে, লক্ষ্য করো, তাহলে জন্ম থেকে জন্ম আজকে সঠিক অ্যান্সার। কিন্তু আমরা পরবর্তী অপশন গুলো প্র্যাকটিস করব। লাঙ্গল থেকে নাঙ্গল, লক্ষ্য করো দুটি ভিন্ন বর্ণ, দুটি ভিন্ন বর্ণ কি হচ্ছে, সরি, দুটি সমবর্ণের একটি পরিবর্তন হয়েছে। দুটি সমবর্ণের একটি যদি পরিবর্তন হয় তার নাম হয় বিষমীভবন। আর অপশন ডি তে আছে রাতি থেকে রায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধ্বনি পরিবর্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর যদি প্রশ্ন হয় 12 বছর হলে মিনিমাম 3-4 বছর শুধু অপিনিহিতি থেকে আসে। এটি হলো অপিনিহিতির উদাহরণ। অপিনিহিতির সিস্টেমটা হলো রস্বইকার অথবা রস্যুকার নিয়ে। রস্বই অথবা রস্যু একটা বর্ণের পরে উচ্চারিত হয়েছে, যদি ওই বর্ণের আগে নিয়ে আসি সেটা হলো অপিনিহিতি। যেমন আমরা যদি লক্ষ্য করি এই রাতি তয়ের পরে রস্বইকার, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম রাতিটা হয়ে গেল রাইট, রাইট, লক্ষ্য করে তয়ের আগে রস্বইকার আসছে। দ্যাট মিনস এই রস্বইকারটা কিন্তু নতুন আসে না। অনেকে এটাকে বলবে মধ্য স্বরাগম। স্বরাগম মানে একটা শব্দে নতুন স্বরধ্বনি আসবে, যেমন রাত থেকে রাইট, এটা হবে স্বরাগম। কিন্তু আমরা এটা দেখছি রাতি থেকে রাইট, কিন্তু এখানে কোনো নতুন বর্ণ আসে নাই, আগে যা ছিল তাই আছে, জাস্ট পরেরটা আগে আসছে। যদি পরের রস্বই অথবা রস্যুকার আগে আসে তার নাম হয় অপিনিহিতি। আর অপশন ই তে আমরা যদি গিয়ে দেখি যে লক্ষ্য করো মগজ থেকে মজক, এই শব্দটা কি, মগজ থেকে মজক, জাস্ট গ এবং জ ছিল, জ এবং গ হয়েছে, জাস্ট দুইটা বর্ণ জায়গা পরিবর্তন করেছে। দুটি বর্ণ যদি জায়গা পরিবর্তন করে আমরা তাকে বলবো ধ্বনি বিপর্যয় হয়েছে, আর কিছু হয় না, জাস্ট বর্ণটি স্থান পরিবর্তন করেছে। ওকে, এবার আসো আমি এগুলোর কিছু সংজ্ঞা তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে বা কাছাকাছি বর্ণে পরিণত হলে সমীভবন হয়। যেমন গদ্য থেকে গদ্য, লক্ষ্য করো দ এবং জ ফলা ছিল, দুটি দ হয়েছে, আগেরটি পাল্টেছে না পরেরটি, পরের জ ফলা দ হয়েছে, পরেরটি পাল্টেছে, পরেরটি পাল্টালে আমরা তাকে বলবো প্রগত সমীভবন। পদ্ম থেকে পদ্ম, দ ছিল এবং ম ছিল, দুটি দ হয়ে গেছে, পরেরটি পাল্টেছে, তাকে বলবো, পরেরটি পাল্টালে বলবো প্রগত সমীভবন। পক্ষ থেকে পক্ষ, ক এবং ব ছিল, দুইটি ক হয়েছে, তাহলে দুটি ভিন্ন বর্ণ সমবর্ণে পরিণত হলে বলবো সমীভবন। যদি আগেরটা পরিবর্তন হয়ে পরেরটা রূপ ধারণ করে বলবো পরাগত সমীভবন। যদি পরেরটা পরিবর্তন হয়ে আগের রূপ ধারণ করে বলবো প্রগত সমীভবন। আর যদি দুইটাই পরিবর্তন হয়ে যায় আমরা তাকে বলবো অন্যান্য সমীভবন। আমরা পরবর্তীতে দেখবো জন্ম থেকে জন্ম, এটা আমরা দেখেছি আজকে। তৎজন্য থেকে তৎযোগ জন্য থেকে তৎজন্য, লক্ষ্য করো আমরা যদি এটা দেখি এখানে প্লাস চিহ্নটা বাদ দিয়ে কল্পনা করো এটা সন্ধিজাত শব্দ, তো খণ্ডত এবং জয়ের জ পরিবর্তন হয়ে কি হয়েছে, জ জ হয়েছে। দ্যাট মিনস খণ্ডতটা জ হয়েছে, আগের বর্ণটা পরিবর্তন হয়ে পরেরটা রূপ ধারণ করেছে, আগেরটি পাল্টালে বলবো পরাগত সমীভবন। আর পরের অপশনে গিয়ে দেখছি আমরা সত্য থেকে স্বচ্ছ, ত এবং জ ফলা দুটি বর্ণ পরিবর্তন হয়ে একই রকম হয়েছে, ত পরিবর্তন হয়েছে, জ ফলা পরিবর্তন হয়েছে। দুটি বর্ণ ভিন্ন বর্ণে একরকম বর্ণে পরিবর্তন হলে আমরা তাকে বলবো সমীভবন। দুটি পরিবর্তন হয়েছে আমরা তাকে বলবো অন্যান্য সমীভবন। অনুরূপ ভাবে বিদ্যা থেকে বিদ্যা হয়েছে। তারপরে আমরা দেখছি একটি ব্যঞ্জন অন্য ব্যঞ্জনে পরিবর্তন হলে ব্যঞ্জন বিকৃতি হয়, যেমন আমরা দেখলাম কবাট থেকে কপাট, বটা প হয়ে গেছে, ধোপা থেকে ধোবা। এইভাবে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আছে দুটি সমবর্ণের একটি পরিবর্তন হলে বিষমীভবন বলে। যেমন লাল থেকে নাল, দুটি ল ছিল একটি ল ন হয়ে গেছে, শরীর থেকে শরীর, তোমরা এটা বুঝতে পারবে। এবার আসো অপশন ডি তে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। পরের ই বা উকার আগে আসলে অথবা যুক্ত বর্ণের আগে নতুন রস্বই অথবা রস্যুকার আসলে অপিনিহিতি হয়। যাই হোক, আজি থেকে আইজ, লক্ষ্য করো আজি জয়ের পরে একটা রস্বইকার উচ্চারিত হয়েছে, এখানে আইজ হয়েছে। দ্যাট মিনস রস্বইকারটা জয়ের আগে আসছে, আর পরের বর্ণ আগে আসলে সেটা হলো অপিনিহিতি। পরেরটা একটু গুরুত্বপূর্ণ, বেঞ্চ থেকে বেঞ্চ। আমরা আরেকটা নতুন নিয়ম বলে দিয়েছি, অনেক বইতে এই নিয়মটা উল্লেখ করা থাকে না। শব্দের শেষ বর্ণ যদি যুক্ত বর্ণ হয় তার আগে যদি নতুন ই অথবা উ আসে সেটাকেও আমরা বলবো অপিনিহিতি। যেমন বেঞ্চ শেষ বর্ণটি যুক্ত বর্ণ, বেঞ্চ থেকে কি হয়েছে, বেঞ্চ হয়েছে। দ্যাট মিনস এটি একটি অপিনিহিতি। আমরা অনুরূপ ভাবে যদি বলি কন্যা থেকে কন্যা, সেটি অপিনিহিতি। ওকে, তারপরে অপশন ইতে আছে পাশাপাশি দুটি বর্ণ স্থান পরিবর্তন করলে ধ্বনি বিপর্যয় হয়, লাভ থেকে ফাল, এটা আমরা অলরেডি জেনে ফেলেছি। তাহলে ধ্বনি পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং একটু তুলনামূলক একটু কঠিন। আমি তো এখানে চাইলেও পুরোটা 100% তোমাদেরকে দিতে পারবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা যদি এগুলো চেষ্টা করি অবশ্যই শেখা সম্ভব। আর এই 3 মাসে ইনশাল্লাহ 2 মাস পর 3 মাস পর যদি তোমার আগ্রহ থাকে, তুমি যদি চেষ্টা করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাহলে অবশ্যই তুমি সবকিছু
সমাধান করে বারবার প্র্যাকটিস করতে পারবে। তবে মাথায় রাখবা, ভয় পাওয়ার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে। এভাবে যদি চিন্তা করো তাহলে তুমি কখনোই পরীক্ষার আগেই হেরে যাবে। তোমাকে চিন্তা করতে হবে আমি মানুষ একজন, আমার দরকার একটা সিট, সুতরাং অন্যদের নিয়ে আমার ভাবার কিছু সময় নেই, আমি একা একাই প্রিপারেশন নিচ্ছি, আমি ভালো করব। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর এসেছিল কোন বিশেষণ জোড় শুদ্ধ নয়। দ্যাট মিনস এটা একটু বোঝার চেষ্টা করো, কোন বিশেষণ জোড় শুদ্ধ নয়। আচ্ছা, সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটি সঠিক অ্যান্সার কি হবে, সবাই একটু জানিয়ে দাও। আর আমি আবারও বলছি, আমাদের এই ক্লাসটি তোমরা যারা দেখছো, আমাদের ক্লাসটি শেয়ার করে কমেন্ট সেকশনে ডান লিখে কমেন্ট করো, এবং আমরা আমাদের বিগত 10 বছরের প্রশ্নগুলো তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দিব। লক্ষ্য করো, কোন বিশেষণ জোড় শুদ্ধ নয়। আমরা যদি প্রথম অপশন এতে দেখি, শৈথিল্য শিথিল। লক্ষ্য করো, আগে বিশেষ্য থাকবে, পরে বিশেষণ। মনে রাখবা, শিথিল শব্দটি বিশেষণ, আর শিথিলতা বিশেষ্য, শৈথিল্য বিশেষ্য। কোন শব্দের শেষে বিশেষণকে যদি বিশেষ্য বানাইতে হয়, শেষে তা অ্যাড করে বিশেষণ বানানো যায়, অথবা অথবা জফলা অ্যাড করে বিশেষণ বানানো যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম অপশনটি এই অনুযায়ী শুদ্ধ নয় বলছে, দ্যাট মিনস এটা শুদ্ধ। তারপরে আসো সরলতা সারল্য। সরলতা শেষে তা আছে, তার মানে এটা শেষে কি হলো, এটা বিশেষ্য হয়েছে। তারপরে কি সারল্য, শেষে জফলা আছে, এটাও বিশেষ্য হয়ে গেছে। কিন্তু আমাদের জানতে চেয়েছে বিশেষ্য হতে হবে এবং বিশেষণ অনুযায়ী শুদ্ধ নয় কোনটি। তাহলে আজকের সঠিক অ্যান্সার আমাদের কোনটি? বি। কিন্তু অপশন সি তে যদি আমরা যাই, হৃদয় হার্দিক। হৃদয় হলো বিশেষ্য, হার্দিক বিশেষণ। তারপরে প্রতীচী প্রতীচ্য, এটাও আগেরটা বিশেষ্য, পরেরটা হলো বিশেষণ। তো সেই অনুযায়ী আমাদের সঠিক অ্যান্সার হলো বি। আর এটা সঠিকভাবে সহজভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে নিয়মটা লিখে দিয়েছি পরবর্তী স্লাইডে। লক্ষ্য করো, বিশেষ্য থেকে কিভাবে বিশেষণ হয়। বিশেষণের সাথে যদি তা যোগ করি তাহলে বিশেষ্য হয়ে যাবে। বিশেষণের সাথে যদি জফলা যোগ করি তাহলে কি হয়ে যাবে? বিশেষ্য হয়ে যাবে। অনুরূপ ভাবে আমরা প্রতিটা বিষয় প্র্যাকটিস করব। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, এবার আসো, আমরা বিশেষণ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। তোমরা যদি সবাই লক্ষ্য করো, প্রশ্নটি দেখো, 15 নাম্বার প্রশ্ন। পরশীন স্বামীর নিশ্চেষ্ট অসহায়তার মুখে সরল শুভ্র নিষ্কলঙ্ক সত্যব্রতী হৈমন্তীর বেদনা বিধুর পরিণতি আমাদের মর্মমূলে নিদারুণ আঘাত করে। বাক্যটিতে বিশেষণ আছে কয়টি? দয়া করে সব যারা আছো সবাই একটু চেষ্টা করো, এটা একটু কঠিন প্রশ্ন, তোমরা চেষ্টা করো এখানে কতটি বিশেষণ আছে আমরা সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, বিশেষণ কাকে বলে? শুরুতে আমরা জানবো। বিশেষণ হলো ওই পদ যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়। যেমন আমি বললাম আমি মানুষ, বললাম কালো মানুষ, এই কালো একটি বিশেষণ। বললাম এটি কলম, কলম একটি বিশেষ্য। আর বললাম সাদা কলম, এটা একটা বিশেষণ। তো এইভাবে বিশেষণ হলো অন্য পদের দোষ গুণ অবস্থা বুঝাবে। লক্ষ্য করো, আমরা যদি দেখি অপশনের দিকে লক্ষ্য করি, আমরা প্রশ্নটির দিকে লক্ষ্য করি, পরশীন স্বামীর নিশ্চেষ্ট অসহায়তার মুখে। লক্ষ্য করো, স্বামীটা কেমন? পরশহীন। দ্যাট মিনস এই পরশ একটা বিশেষণের কাজ করেছে। তারপর লক্ষ্য করো নিশ্চেষ্ট অসহায়তা। অসহায়তাটা কেমন? নিশ্চেষ্ট, এটা একটা অবস্থা বুঝাইছে। অসহায়তাকে মডিফাই করেছে নিশ্চেষ্ট, দ্যাট মিনস নিশ্চেষ্ট একটা বিশেষণ। তারপরে আমরা দেখছি সরল শুভ্র নিষ্কলঙ্ক সত্যব্রতী হৈমন্তী। দ্যাট মিনস হৈমন্তী কেমন? সরল শুভ্র নিষ্কলঙ্ক সত্যব্রতী। দ্যাট মিনস এই সবগুলো শব্দে কিন্তু হৈমন্তীর বিশেষণ। বেদনা বিধুর পরিণতি, পরিণতিটা কেমন? বেদনা বিধুর। তাহলে এইটা একটা বিশেষণ, আমাদের মর্মমূলে নিদারুণ আঘাত করে। কেমন আঘাত করে? নিদারুণ আঘাত। তাহলে এই নিদারুণ হলো একটা বিশেষণ। তাহলে আমরা যদি কাউন্ট করি, একটি, আমরা পরবর্তী স্লাইডে গিয়ে লক্ষ্য করো, আমরা যদি এখানে দেখি একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, টোটাল এই প্রশ্নে 8টি বিশেষণ আছে। ওকে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, অকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, প্রতিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। আমরা যদি প্রথম লক্ষ্য করি যে ক্রিয়া প্রধানত দুই প্রকার, একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। এই সমাপিকা ক্রিয়ার মধ্যে অনেকগুলো প্রকার আছে, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি
বাক্যগুলো একটু কঠিন তুলনামূলক, তোমরা একটু লক্ষ্য করো। অকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে, এর মানে কোন বাক্যে ক্রিয়ার কোনো কর্ম নেই। লক্ষ্য করো অপশন এতে যদি আমরা লক্ষ্য করি, ছেলেটা কানে শোনে না, ছেলেটা কানে শুনে না, তাহলে ছেলে হলো কর্তা, কানে শুনে না, কি দ্বারা শুনে না, কান দ্বারা শুনে না, তাহলে এটা কর্ম না, এটা করণ হয়, আর শোনা হলো ক্রিয়া। তারপরে যদি আমরা লক্ষ্য করি ছেলেটা কথা শুনে না, যদি আমরা বলি ছেলেটা কি শুনে না, কথা শুনে না, তাহলে কথাটা হলো কর্ম। দ্যাট মিনস সঠিক আনসার বি। কিন্তু আমরা পরবর্তী অপশনগুলো দেখবো কোনো কর্ম আছে কিনা। অপশন সি তে যদি আমরা গিয়ে দেখি যে আমি রাতে ভাত খাবো না, লক্ষ্য করো আমি কর্তা, কখন খাবো না, রাতে খাবো না, রাত একটা নির্দিষ্ট সময় হলে অধিকরণ হয়, আর কি খাবো না, ভাত খাবো না। লক্ষ্য করো এখানে এই বাক্য আমাদের কি কর্ম চলে আসছে, আকাশে চাঁদ দেখি না, এই বাক্যে আমাদের কি আছে, কর্ম আছে। কিন্তু প্রথম বাক্যে যদি আমরা লক্ষ্য করি যে ছেলেটা কানে শুনে না, এই বাক্যে কোনো কর্ম নেই। সরি, আমাদের সঠিক অ্যান্সারটা হলো অপশন এ, কারণ অকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যে, বলা হয়েছে অকর্মক ক্রিয়া মানে যে বাক্যে কোনো কর্ম থাকে না। তাহলে অপশন বি এবং সি এবং ডি সবগুলোতে কর্ম আছে, অপশন এ তে কোনো কর্ম নেই। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হলো বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, এখানে তাজা কোন পদ? মনে রাখবা বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, তাহলে ইলিশের বর্তমান অবস্থাটা কি, তাজা। দ্যাট মিনস এটা একটা অবস্থাবাচক বিশেষণ। মনে রাখবা গুণবাচক বিশেষণ, গুণ হলো আমি কোনো কিছু করতে পারি, সেটা হলো আমার গুণ। আর রূপবাচক বিশেষণ হলো আমি দেখতে কেমন, আমি দেখতে কালো, এটা হলো রূপ। আর উপাদান বাচক বিশেষণ হলো কোনো বস্তু দিয়ে কোনো কিছু তৈরি হয়, সেটা হলো উপাদান। তাহলে লক্ষ্য করে আমরা এই প্রতিটি অপশন অনুযায়ী আমরা কিছু উদাহরণ সেট করে দিয়েছি। তাহলে আজকের কথা অনুযায়ী বাজারে প্রচুর তাজা ইলিশ পাওয়া যাচ্ছে, এই তাজা হলো একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে সঠিক উত্তর হলো সি। আমরা সেই অনুযায়ী প্রতিটি অপশনের অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, গুণবাচক বিশেষণের মধ্যে আছে চৌকস লোক। লক্ষ্য করো লোকটা কেমন, চৌকস, এটা তার একটা গুণ। কারিগর, কেমন কারিগর, দক্ষ কারিগর, এটা গুণ। ঠান্ডা হাওয়া, বাতাসের গুণ হলো ঠান্ডা। রূপবাচক বিশেষণ নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, এগুলো হলো একটা রূপ। তারপর অবস্থাবাচক বিশেষণ রোগা ছেলে, খোড়া পা, আমরা বলতে পারি সামুদ্রিক ঝড়। উপাদান বাচক বিশেষণ বেলে মাটি, মেটে কলসি, পাথুরি মূর্তি, তাহলে এগুলো হলো উপাদান বাচক বিশেষণ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। আচ্ছা, এটা গত বছর এসেছে, কোন শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে? যদিও শব্দটি এরকম হওয়ার কথা ছিল না, হয়তো বিবৃত উচ্চারণ হয়েছে, এরকম হতো। তাহলে আমরা বিকৃতকে বিবৃত ধরে আনসার করব। তো তোমরা যারা এখানে আছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে কোনটি। মনে রাখবা এ ধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। এ ধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত, একটা হলো সংবৃত আর একটা হলো বিবৃত। এ যদি এর মতো উচ্চারণ হয়, অ্যাজ লাইক অ্যাজ এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা তাকে বলবো সংবৃত উচ্চারণ। আর এ যদি এর মতো হয় আমরা তাকে বলবো বিবৃত উচ্চারণ। এ যদি এর মতো হয় আমরা বলবো সংবৃত, আর এ যদি এর মতো হয় আমরা তাকে বলবো বিবৃত। আমরা শব্দগুলো দেখি, লক্ষ্য করো তেলা পোকা, লক্ষ্য করো তয়ের সাথে একটা এ আছে, এটা কি এ উচ্চারণ হচ্ছে নাকি এ উচ্চারণ হচ্ছে? অবশ্যই এ উচ্চারণ হচ্ছে। দ্যাট মিনস তেলা পোকা, এটাতে এ উচ্চারণ হয়েছে। তাহলে এর উচ্চারণ যদি এ হয় সেটাই হলো বিবৃত উচ্চারণ। দ্যাট মিনস সঠিক অ্যান্সার হলো এ। আর আমরা পরের গুলো দেখবো দেহ। লক্ষ্য করো আমরা কি দেহ বলি না দেহ বলি? দেহ, এটা এর মতো উচ্চারণ হয়েছে। প্রেম না, প্রেমটা এর মতো উচ্চারণ হয়েছে। শেষ, আমরা শয়ের সাথে যে এটা আছে এটাও এর মতো উচ্চারণ হয়েছে। দ্যাট মিনস এ ধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। আমরা পরবর্তী স্লাইডে এটা দিয়ে দিয়েছি, লক্ষ্য করো এখানে আমরা ডিটেলস দিয়ে দিয়েছি। এ ধ্বনির উচ্চারণ, এ অথবা অধ্বনির উচ্চারণ দুই ভাগে বিভক্ত। এ যদি এর মতো হয় সেটা হলো সংবৃত, যেমন পথে, ঘাটে, দেশ, হেথা, শেষ। আর এ যদি এর মতো হয় সেটাকে আমরা বলবো বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, যেমন তেলা পোকা, দেখা, একতলা। এ যদি এর মতো হয় বিবৃত, আর এ যদি এর মতো হয় সংবৃত।
তারপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তীতে আরেকটা নিয়ম আছে, দুইটা শব্দ এখানে, একটা হলো বর্ণ এখানে, একটা হলো অ। মনে রাখবা অ যদি অ এর মতো উচ্চারণ হয়, আগেরটার চেয়ে একটু উল্টো এটা, অ যদি অ এর মতো উচ্চারণ হয় বলবো বিবৃত বা স্বাভাবিক, যেমন অমর অনেক। তোমরা যদি নিজে নিজে ব্যক্তিগত ভাবে উচ্চারণ করো যে অমর অনেক, এখানে অ কিন্তু অ এর মতো উচ্চারণ হচ্ছে, অ কিন্তু ও এর মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে অ যেখানে অ এর মতো উচ্চারণ হবে সেটাকে আমরা বলবো বিবৃত বা স্বাভাবিক, আর অটা যদি ও এর মতো উচ্চারণ হয় সেটাকে আমরা বলবো সংবৃত। যেমন লক্ষ্য করো অ, অতুল, অধীর, অতি, অভিমান। লক্ষ্য করো অ, প্রতিটি অ ও এর মতো উচ্চারণ হচ্ছে। এগুলো কিছু নিয়ম আছে কি কারণে ও হচ্ছে, মনে রাখবা অধ্বনির পরে রস্বইকার, দীর্ঘইকার, রস্যকার, জফলা এগুলো যদি থাকে অ উচ্চারণে ও হয়। তোমরা যখন রেগুলার ক্লাস শুরু হওয়ার পরে আমাদের যে আমরা জুম অ্যাপসে যে ক্লাসগুলো নেব, ইউসিসি তে যারা ভর্তি হয়েছে এবং সামনে যারা ভর্তি হবা তাদেরকে আমরা যখন একটা টপিক, যেমন আমার এই উচ্চারণ টপিকটি আমি একদিন পড়াবো, 2 ঘন্টা পড়াবো, তখন এটার খুঁটিনাটি বিষয়গুলো আমি অবশ্যই তোমাদেরকে আমাদের টিচাররা যারা এখানে শিক্ষক যে তোমার ক্লাস নিবেন উনি অবশ্যই তোমাকে ডিটেলস জানিয়ে দিবেন, কারণ 2 ঘন্টা অনেক কিছু শিখতে পারবা। আর আমি যারা এখন ক্লাসটি দেখছো সকলকে বলে দিব যা আমাদের এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করে আমাদের কমেন্ট সেকশনে ডান লিখে জানিয়ে দাও, আমরা বিগত 10 বছরের প্রশ্নগুলো তোমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিব। তো আশা করি উচ্চারণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটা উচ্চারণ সম্পর্কিত একটা প্রশ্ন দেখব। লক্ষ্য করো অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি? আশা করি এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি। আমরা তো একটু আগেই শিখেছি অধ্বনির উচ্চারণ 2 ভাগে বিভক্ত। অ যদি অ এর মতো হয় তাহলে বিবৃত বা স্বাভাবিক, আর অ যদি ও এর মতো হয় তাহলে সংবৃত। তাহলে অ এর বিবৃত উচ্চারণ, দ্যাট মিন্স অ কার মতো হবে? অ এর মতো উচ্চারণ হবে। তাহলে সে অনুযায়ী সঠিক অ্যান্সার কি হবে? অনেক। দ্যাট মিন্স এটা কি আমরা অনেক বলি না অনেক বলি? অনেক বলি। দ্যাট মিন্স অ এর মতোই উচ্চারণ। আর অধীর ও বলি, অতুল ও বলি, অতি অতি বলি, উচ্চারণে অতি আসবে। দ্যাট মিন্স সঠিক অ্যান্সার হবে এ। এবার আসো উচ্চারণ রিলেটেড তোমাদের এইচএসসি তে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। তোমরা যদি লক্ষ্য করো এখানে আছে কোন উচ্চারণটি সঠিক বা ঠিক, যেমন সকল থেকে সকল, একটা হসন্ত এসেছে, শ্রাবণ শ্রাবণ, উপস্থিত উপস্থিত, গ্রামীণ গ্রামীণ। আমি প্রতিটি অপশন তোমাদের ব্যাখ্যা করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবা উচ্চারণে যে কোনো স উচ্চারণে তালব্যস্য হয়, সে হিসেবে অপশন এ ভুল, কারণ দন্ত স উচ্চারণে তালব্যস্য হবে। আর মনে রাখবা মধ্যবর্ণে যদি অ থাকে এই অ উচ্চারণে ও হয়ে যাবে। তাহলে প্রথম অপশন এর উচ্চারণটা হবে সকল, আর অপশন বি তে আছে শ্রাবণ। মনে রাখবা আমরা জানি যে কোনো স উচ্চারণে তালব্যস্য হয়, কিন্তু স এর সাথে যদি রফলা থাকে, ন থাকে, ত থাকে, থ থাকে, যুক্ত অবস্থায় থাকে, তাহলে সটা তালব্যস্য না হয়ে দন্তস্য হয়ে যাবে। দ্যাট মিন্স প্রথম অপশনটি ভুল, কারণ তালব্যস্য হবে এবং ক এর সাথে যে অ আছে অটা উচ্চারণে ও হবে। আর অপশন বি শ্রাবণ আছে, তাহলে শ্রাবণে এখানে যেহেতু রফলা আছে, এই রফলা থাকলে আর তালব্যস্য হবে না, তাহলে কি হবে? দন্তস্য হবে। সেই হিসেবে অপশন বি ও ভুল। এবার আসে অপশন সি উপস্থিত। শব্দটি উপস্থিত, মধ্যবর্ণে প এর সাথে যে অ আছে অটা ও হয়ে গেছে। সঠিক অ্যান্সার আজকের এই 20 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো সি। আর অপশন ডি কেন ভুল সেটা আমি বলে দিচ্ছি। গ্রামীণ, গ্রামীণ শব্দে লক্ষ্য করে একটি মূর্ধন্য আছে, গ্রামীণ যেভাবে লিখছি পরে উচ্চারণে একটি মূর্ধন্য দিয়েছি। মনে রাখবা উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না, উচ্চারণে কখনো দীর্ঘইকার হয় না, উচ্চারণে কখনো দীর্ঘকার হয় না। উচ্চারণে যেই জিনিসগুলো দুইটা থাকে, একাধিক থাকে, উচ্চারণে তার প্রথমটা আসে। তাইলে উচ্চারণে রস্বইকার হয়, উচ্চারণে দন্তন্য হয়, এবং যে বর্ণে বলার সময় আমরা যেখানে যে স্বরচিহ্ন উচ্চারণ করব না সেখানে আমরা একটা হসন্ত দেই, এবং স্বাভাবিকভাবে বলি যে বলার সময় যেখানে আমরা হোঁচট খাই, এর বেশি বাড়া যায় না, সামনে যাওয়া যায় না, স্বরান্ত অক্ষর না, দ্যাট মিন শেষে স্বরধ্বনি উচ্চারিত হয় না, সেখানে আমরা হসন্ত চিহ্ন দিব। আজকের যে উচ্চারণ দেখলাম সেই সঠিক উচ্চারণ হলো আমাদের অপশন সি, বাকিগুলো ভুল। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি।
নিচের কোন ধ্বনি বাংলায় নেই? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে প্রতি বছরই প্রশ্ন হয় ধ্বনি সংক্রান্ত, সেই দৃষ্টিতে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি আমাদের ইউসিসি লেকচার শিটে যে প্রথম টপিক, প্রথম যে শিটটা, সেখানে ধ্বনি সংক্রান্ত যাবতীয় সবকিছু আছে এবং এই ধ্বনি সংক্রান্ত বিষয় থেকে প্রতি বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। আর সেই রিলেটেড এই কোশ্চেনটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। লক্ষ্য করে বলেছে নিচের কোন ধ্বনি বাংলায় নেই? ওষ্ঠ আছে, দন্তষ্ঠ আছে, তালব্য আছে, মূর্ধন্য আছে অপশনে। এবার আসো, আমাদের বর্গ আছে টোটাল 5টি। উচ্চারণের স্থান অনুযায়ী আমাদের ব্যঞ্জন বর্ণগুলো 5টি ভাগে বিভক্ত, সেটা আমরা এখন দেখে নিব। আমরা সেটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার পর আমরা এখানে আসব। স্বাভাবিকভাবে আমরা এটার অ্যান্সারটা খুব সহজভাবে বুঝতে পারছি, কিন্তু আমরা দেখে নিব কিভাবে আসলে এটা অ্যান্সার কোনটা ভুল। ওকে, লক্ষ্য করো আমি এখানে একটি বক্স দিয়ে দিয়েছি। এই বক্সটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি একা বাসায় বসে বারবার পড়ো, 2 দিন পড়ো, 4 দিন পড়ো, 5 দিন পড়ো, তারপরেও পরীক্ষায় যে প্রশ্নটি আসবে সেই প্রশ্নটি ভুল করার সম্ভাবনা থাকবে। তবে আমি যেভাবে তোমাকে পড়ানোর চেষ্টা করব, আমি তোমাকে কিছু ক্লু দিয়ে দিব, সেই অনুযায়ী যদি পড়ো তাহলে এটা আর মুখস্থ করতে হবে না। কিন্তু টুডে আর টুমরো তোমাকে এই বক্সটি অবশ্যই মুখস্থ করতে হবে যদি তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, কারণ এটা আমাদের বিসমিল্লাহ বলে যে শুরুর লেকচার, সেই শুরুর লেকচারের বিষয়, এবং এই লেকচারের এই বক্সটা রিলেটেড আমাদের মিনিমাম 100-এরও বেশি প্রশ্ন দেওয়া থাকে। অতীতে প্রতি বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে। সুতরাং লক্ষ্য করো আমাদের 1 নাম্বার লেকচার শিটের পড়া এটা। আমরা এখানে যে বক্সটি দিয়েছি, আমাদের টোটাল বর্গ আছে 5টি। লক্ষ্য করো, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এই বক্সটি আমরা 2 মিনিটের মধ্যে মুখস্থ করে ফেলবো। আশা করি কেউ কোনোদিন আর ভুল করবে না। মনে রাখবা, প্রতিটি বর্গের প্রথম 2টি বর্ণকে বলে অঘোষ। আমি উপরে বক্স আকারে যে অঘোষগুলো আলাদা করেছি, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, এগুলো অঘোষ বর্ণ। আর পরবর্তী প্রতিটি বর্গ আছে 5টি, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। প্রতিটি বর্গের শেষ 3টি বর্ণ হলো ঘোষ আর প্রথম 2টি বর্ণ হলো অঘোষ। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসে কোনটি অঘোষ বর্ণ, তাহলে বর্গীয় বর্ণের মধ্যে প্রতিটি বর্গের প্রথম 2টি বর্ণ অঘোষ আর পরের 3টি ঘোষ। এখন বিষয়টা হলো এই অঘোষ কি আর ঘোষ কি, এটা আমরা তোমাদেরকে ক্লাস জানিয়ে দিব। তারপর আমি শর্টকাটে বলছি, সহজভাবে বলছি। যে বর্ণগুলো উচ্চারণ করার সময় কণ্ঠের কম্পন হয় সেগুলো হলো ঘোষ, আর যেগুলো উচ্চারণ করার সময় কণ্ঠের কম্পন হয় না সেগুলো হলো অঘোষ বর্ণ। আচ্ছা, এরপরে আসছি, এখানে অতিরিক্ত একটা তথ্য আছে, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ সম্পর্কে জানতে হবে তোমাদের। এটা একটু ক্রিটিক্যাল বিষয়, অনেকে অনেক ভাবে পড়ায়। তুমি যদি অল্প প্রাণ এবং মহাপ্রাণ বর্ণ 1 মিনিটে মানে জানার চেষ্টা করো, জানতে চাও, তাহলে তোমার হাতটা তোমার মুখের কাছে নিবা, তুমি উচ্চারণ করবা ক, খ। লক্ষ্য করো, ক এবং খ উচ্চারণের সময়, খ বলার সময় তোমার হাতে বাতাস লাগছে। আবার তুমি যদি বলো চ, ছ, তুমি যখন চ এবং ছ বলবে, এই ছ উচ্চারণ করার সময় তোমার হাতে বেশি বাতাস লাগবে। অনুরূপ ভাবে তুমি যদি বলো প, ফ, যেখানে যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে তুলনামূলক বেশি বাতাস বের হয় সেটা হলো মহাপ্রাণ ধ্বনি, আর যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে তুলনামূলক অল্প বা কম বাতাস বের হয় সেটা হলো অল্প প্রাণ ধ্বনি। এখন বিষয়টা হলো, পরীক্ষার হলে গিয়ে তো তুমি হাত উপরে নিতে পারবে না। অনেকে আবার আমাদের শিক্ষকদের মধ্যে আছে, আমরা অনেকেই পড়াই, মনে করে না ক্লাসে যে একটা টাকা নিয়ে আসি যে কোনটি অল্প প্রাণ ধ্বনি কোনটি মহাপ্রাণ ধ্বনি। অনেক শিক্ষক এরকম করে। লক্ষ্য করো, তোমরা একটু এই কাগজটির দিকে লক্ষ্য করো, যে যদি বলি ক, খ, যখন আমি খ বলেছি তখন কাগজটি নড়ে গেছে, দ্যাট মিনস বাতাস অনুভব হয়েছে। তো যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ থেকে বেশি বাতাস বের হবে সেটা মহাপ্রাণ, যেটা মুখ থেকে কম বাতাস বের হবে সেটি অল্প প্রাণ। কিন্তু পরীক্ষার হলে এইরকম কিছু করা যাবে না, কারণ পরীক্ষক তাহলে তোমাকে বলে দিবে তুমি নকল করছো, তাহলে নতুন কোন স্টাইলে আসতে হবে। আমি এমন সহজ স্টাইল দেখাবো যে স্টাইলে তুমি জীবনে কোনোদিন ভুলবা না যে কোনটি অল্প প্রাণ কোনটি মহাপ্রাণ ধ্বনি। কারণ এটা ঘুমের মধ্যে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে খ কি, কোন ধ্বনি, তুমি লাফিয়ে বলবে এটা মহাপ্রাণ ধ্বনি। লক্ষ্য করো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আমি যদি বলি ক, তোমার ক্ষয়ের কথা মনে পড়বে, আমি যদি বলি গ, তোমার ঘয়ের কথা মনে পড়বে। লক্ষ্য করো, মিল আছে, ক, খ, গ, ঘ, চ, ছ, প, ফ, ব, ভ। একটা বললে তোমার আরেকটার কথা মনে পড়ে। তোমার ক বললে কখনো গয়ের কথা মনে পড়বে না, তোমার ক বললে ক্ষয়ের কথা মনে পড়বে। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো, প্রতিটি বর্ণ এক এক
বর্ণের সাথে আরেকটি বর্ণ সংযুক্ত মানে জোড়া, এগুলো মিল আছে। যেমন চ বললে ছ হয়, ট বললে ঠ হয়। তাহলে আমি আজকে তোমাদের শেখাতে চেষ্টা করছি যে এখানে লক্ষ্য করে একটি বর্ণ বললে আরেকটি বর্ণের কথা মনে পড়ে যাবে। তো এখানে দুইটা বর্ণ মিলে জোড়া, যেমন ক খ মিলে একটি জোড়া, চ ছ মিলে একটি জোড়া, ট ঠ মিলে একটি জোড়া, ত থ মিলে একটি জোড়া, প ফ মিলে একটি জোড়া। তো আমরা বুঝলাম এই যে জোড়া আছে, প্রতিটি জোড়ার মুখস্থ রাখবা, প্রতিটি জোড়ার প্রথম বর্ণ অল্প প্রাণ, পরের বর্ণটি মহাপ্রাণ। এখন যদি পরীক্ষা আসে একটা বর্ণ এটা অল্প প্রাণ না মহাপ্রাণ, তখন তুমি দেখবা এটা টেস্ট করবা যেটা কি জোড়ার প্রথমটা না পরেরটা। প্রথমটা হলো অল্প প্রাণ, পরেরটা হলো মহাপ্রাণ। তখন আর তোমার বাতাস চেক করার দরকার হবে না, মুখ থেকে বাতাস বেশি বের হচ্ছে না কম বের হচ্ছে সেটাও তোমার জানার দরকার নেই। কারণ আমরা যখন পরীক্ষার হলে যাই তখন আমাদের মুখে বাতাস থাকে না, যদি বাতাস নাই থাকে তখন মহাপ্রাণ ধ্বনি নিষ্প্রাণ হয়ে যাবে, সেটা তোমরা বুঝতে পারো, তখন বুঝতে পারবে। তো সুতরাং এমন ভাবে পড়বো যে কোনোভাবে ভুলা সম্ভব না। তাহলে লক্ষ্য করো আমরা দেখলাম অল্প প্রাণ মহাপ্রাণ, গ খ, গ হলো অল্প প্রাণ, ঘ হলো মহাপ্রাণ। যদি আমি বলি দ ধ, যদি বলি দ তোমার মনে পড়বে ধ, দ্যাট মিনস আগেরটা অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ। তাইলে লক্ষ্য করো অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। বর্গের পঞ্চম বর্ণগুলো নাম হলো দুইটি, নাসিক্য প্লাস অল্প প্রাণ। তাহলে এই বক্সটা সহজভাবে মুখস্থ করবে, আমি যেভাবে বলছি সেভাবে জাস্ট একবার ইমাজিন করো যে এখানে একটি বক্স আছে, বক্সে পাঁচটি বর্গ আছে, কণ্ঠ তালব্য মূর্ধা দন্ত ওষ্ঠ। প্রতিটি বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, এটা জানলাম। প্রত্যেক বর্গের পরের তিনটি বর্ণ হলো ঘোষ, এটা আমরা মুখস্থ করলাম। আর আমরা জানলাম জোড়ার প্রথমটি অল্প প্রাণ, জোড়ার পরেরটি মহাপ্রাণ। যদি এভাবে আমরা চেষ্টা করি অবশ্যই মুখস্থ করে রাখতে পারবো এবং মাথায় সেট থাকবে, এটা কখনো ভুল করবো না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন আসে তখন একটু ক্রিটিক্যাল করে দেয়। তোমাকে যদি বলে নিচের কোনটি অঘোষ, তখন তুমি প্রথম দুইটার মধ্যে তুলনা করবা, চিন্তা করবা কোনটি। কিন্তু যদি তোমাকে বলে নিচের কোনটি অঘোষ প্লাস তালব্য, তখন তুমি চলে যাবে অঘোষ বললে তো প্রতীক বর্গের প্রথম দুইটা, তালব্য বললে চ বর্গের প্রথম দুইটা, চ এবং ছ। এবং এবার লক্ষ্য করো অঘোষ বললাম তালব্য বললাম, দুটি আনসার আসলো, চ এবং ছ আসছে। কিন্তু যদি বলি অল্প প্রাণ তাহলে চ, আর যদি বলি মহাপ্রাণ তাহলে হবে ছ। অনুরূপ ভাবে যদি বলি নিচের কোনটি ঘোষ প্লাস কণ্ঠ বর্ণ, ঘোষ বললেই পরের তিনটা চলে আসবা, এবং কণ্ঠ বললে ক বর্গের পরের তিনটায়। যদি বলি ঘোষ কণ্ঠ মহাপ্রাণ, লক্ষ্য করো ঘোষ হলো এগুলো সবগুলো, আর কণ্ঠ হলো ক বর্গের পরের তিনটা, আর এখানে মহাপ্রাণ বর্ণ একটি আছে ঘ। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ, এটা জাস্ট মাথায় সেভ রাখবা। প্রতিটি বর্গের প্রথম দুইটি বর্ণ অঘোষ, পরের তিনটি ঘোষ, বর্গের জোড়ার প্রথমটি অল্প প্রাণ, জোড়ার পরেরটি মহাপ্রাণ। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা এই অনুযায়ী প্র্যাকটিস করব আমাদের যে আগে যে 21 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোন ধ্বনি বাংলায় নেই? লক্ষ্য করো উচ্চারণ স্থান অনুযায়ী 5 ধরনের দেখলাম, কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। কি কি? কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। তাহলে লক্ষ্য করো ওষ্ঠ আছে, তালব্য আছে, মূর্ধা আছে, দন্তস্থ বলতে আমাদের বর্গের মধ্যে কোনো নাম নেই, ধ্বনির মধ্যে কোনো নাম নেই। দ্যাট মিন্স এটাই আনসার, বি, অপশন বি সঠিক আনসার। এবার আসো আমরা যদি 22 নাম্বার প্র্যাকটিস করতে যাই, নিচের কোনটি ঘোষ প্লাস মহাপ্রাণ বর্ণ? প্লিজ সবাই একটু চেষ্টা করো। আমরা বলেছিলাম ঘোষ বললে শেষের তিনটায় চলে যাব, তাহলে প্রতি বর্গের শেষ তিনটা বর্ণ ঘোষ। এবার বলো মহাপ্রাণ বর্ণ, তাহলে ঘোষ প্লাস মহাপ্রাণ বর্ণ, নিচের কোনটি ঘোষ প্লাস মহাপ্রাণ বর্ণ? তাহলে পরের তিনটার মধ্যে আছে এরকম বর্ণ খুঁজতে হবে। লক্ষ্য করো এইরকম বর্ণ আগে খুঁজতে হবে। লক্ষ্য করো ঘ কোথায় আছে? পরের বর্ণে আছে, ঘোষের মধ্যে আছে। প ফ, প ফ প্রথম দুইটার মধ্যে আছে, দ্যাট মিন্স অঘোষ হবে না। উ কোথায় আছে? উ আছে পরের তিনটায়, এটাও আমাদের সূত্রের মধ্যে ঘোষের মধ্যে পড়ে। কিন্তু ব কোথায় পড়ে? ব আছে প্রথম দুইটায়, ব ঘ পরের তিনটায়। কিন্তু লক্ষ্য করো এটা আমাদের ঘোষের মধ্যে পড়ে, কিন্তু আমরা আরেকটা শর্ত দিয়েছি মহাপ্রাণ হতে হবে। তাহলে লক্ষ্য করো গ ঘ, লক্ষ্য করো এই ঘটা হলো আমাদের ঘোষ বর্ণ এবং পরের তিনটার মধ্যে আছে, পরের তিনটার মধ্যে গ হলো মহাপ্রাণ ধ্বনিতে আছে। তোমরা যদি লক্ষ্য করো এখানে আমাদের ঘ আছে কোথায়? মহাপ্রাণ, এবং ঘ হলো ঘোষ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হলো আমাদের ঘ। কিন্তু ফ কেন হলো না? ফ হলো না, প আর ফ হলো অঘোষ, অঘোষের মধ্যে হয়েছে, এবং ফ হলো মহাপ্রাণ। আর উ পড়েছে ঘোষের মধ্যে, কি হলো? কিন্তু উ হলো নাসিক্য প্লাস ঘোষ, আর ব পড়েছে ঘোষের মধ্যে, কিন্তু ব হলো অল্প প্রাণ ধ্বনি। আশা করি বুঝতে পেরেছো বক্সটি। তো বক্সটি আমি আবার একটু সামারি করে দিচ্ছি। এই বক্সটি থেকে পরীক্ষা প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
প্রতিটি বর্গের প্রথম দুইটি অঘোষ, পরের তিনটি ঘোষ। কণ্ঠ বললে ক বর্গে চলে যাবা, ওষ্ঠ বললে প বর্গে চলে যাবা, মূর্ধা বললে ট বর্গে চলে যাবা। যদি পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি ঘোষ, ওষ্ঠ, মহাপ্রাণ, ঘোষ, ওষ্ঠ, মহাপ্রাণ, লক্ষ্য করো ঘোষ হলো পরের তিনটা, ওষ্ঠ বললো প বর্গের পরের তিনটা, মহাপ্রাণ হলো ভ। আমি যদি বলি নিচের কোনটি নাসিক্য প্লাস কণ্ঠ, লক্ষ্য করো নাসিক্য বললে আর আগের দিকে লক্ষ্য করার দরকার নেই, পঞ্চম সারিতে চলে যাবা। আর কণ্ঠ বললে ক বর্গের পঞ্চম সারিতে চলে যাব। আর যদি বলি ঘোষ প্লাস দন্ত প্লাস ঘোষ, দন্ত, নাসিক্য, লক্ষ্য করো দন্ত বললে দন্তন্যতে চলে যাবা, কারণ নাসিক্য হলো পঞ্চম সারিতে, দন্ত বর্গের নাসিক্য হলো দন্তন্য। আশা করি এটা বুঝতে পেরেছ। এভাবে যদি পড়ো তোমাদের পরীক্ষা অবশ্যই সঠিক আনসার করতে পারবে। আর যদি তুমি মুখস্থ করার চেষ্টা করো নিজে নিজে, কখনোই সম্ভব না। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, খুব বেশি গুরুত্বপূর্ণ, খুবই ইনফরমেটিভ একটি প্রশ্ন। যদি তুমি তোমার ক্রিয়েটিভিটি টেস্ট করতে চাও তাহলে তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দাও এটির সঠিক আনসার কি হবে। বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? খুব সুন্দর একটি প্রশ্ন। এরকম কঠিন প্রশ্ন মূলত বি এবং ডি ইউনিটে হয়, সি ইউনিটে তুলনামূলক আরো সহজ প্রশ্ন হয়, তবে বি এবং ডি ইউনিটে এরকম প্রশ্ন হয়। এটি এসেছে বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? ওকে, আমরা জানি অক্ষর কাকে বলে, সেটা ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে অক্ষর কাকে বলে। আমরা যদি ব্যাকরণ অনুযায়ী জানি, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারিত হয় ততটুকুকে একটি অক্ষর বলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানে এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ পরীক্ষার হলে যখন আমরা যাই তখন এত কিছু আমরা মাথায় রাখতে পারি না, অনেক সময় অসুস্থ হয়ে যাই। এইভাবে যদি নিঃশ্বাস দিয়ে চিন্তা করি তখন আমরা চিন্তা করবো বিশ্ববিদ্যালয় তিনটি অক্ষর হয়ে গেছে, কিন্তু আসলে তো তিনটি অক্ষর না। অনেকে আবার চিন্তা করবা যে যারা গণায় খুব ভালো ভালো কাউন্ট করতে পারে তারা গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে যতটি বর্ণ আছে দেয়া আছে টাইপ করা যায়, যতটি বর্ণ টাইপ করতে যতগুলো লাগে প্রতিটি, দ্যাট মিনস 11টি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি আসার পরেই অপশন এক নম্বরে ছিল 11টি। অনেকে 11টি দিয়ে নিজে নিজে হাততালি দিচ্ছে যে আমি তো সঠিক আনসার দিয়েছি, বাকি প্রশ্নগুলো যদিও আমার না হয় এটি অবশ্যই সঠিক হবে, কিন্তু এটাও ভুল হবে। মনে রাখবা অক্ষর জানতে হলে তোমাকে একটু আমার মতো কল্পনা করতে হবে। আমাদের যেহেতু সময় কম, আমরা চাইলেও ব্যাকরণ হুবহু অনেক জায়গায় মেনটেন করতে পারবো না, কারণ আমরা যদি শর্টকাটে কোনো কিছু আনসার করতে পারি তাহলে কঠিনে যাওয়ার দরকার কি। আমি তোমাদের একটা কথা বলছি, সেটা একটু মুখস্থ রাখবা, মনে রাখবার চেষ্টা করবা। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। আমি আবারও বলছি, একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। যতটি স্বরবর্ণ থাকবে ততটি অক্ষর না। ইংরেজিতে যতটি ভয়েল থাকে ততটি অক্ষর কাউন্ট করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা ইংরেজি শব্দটা কাউন্ট করতে পারি না, ভুল হয়ে যায়, কারণ একজনের নাম একটা শব্দ কেউ একটা ওয়ার্ড 3 বারও দিতে পারে। বাংলায় ভুল বানান লেখা যায় না, কিন্তু ইংরেজিতে যখন ব্যাংলিশ লেখে আমরা তখন এটাতে অনেক কিছু উল্টো অতিরিক্ত তথ্য চলে আসে। তো যাই হোক, আমরা আসল আলোচনায় চলে আসি। আমি বলেছিলাম একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হয় ততটি অক্ষর হবে। তো আমরা যদি এটা ব্যাকরণ অনুযায়ী চিন্তা করি তাহলে আমাকে উচ্চারণ করতে হবে বিশ্ববিদ্যালয়। লক্ষ্য করো, বিশ্ববিদ্যালয় 5 বার আমি নিঃশ্বাস নিচ্ছি, দ্যাট মিনস 5টি অক্ষর। কিন্তু এটা কঠিন হয়ে যাবে অনেকের পক্ষে, যারা একটু অল্প বুঝো কম বুঝো। আমি সকলের উদ্দেশ্যে বলছি, এটা সবাই প্রয়োগ করতে পারবে এবং তুমি চাইলে খুব সহজেই বিষয়টা মানে ক্যাপচার করতে পারবে। লক্ষ্য করে আমি বলেছি একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হয় ততটি অক্ষর হবে। আমরা চেষ্টা করছি, আমরা বয়ের সাথে কি উচ্চারিত হচ্ছে? বি, তাহলে রস্বইকার একটি স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে। বিশ্ব, এর সাথে একটি অ উচ্চারণ হচ্ছে, আমরা 2টি পেলাম। পরের বয়ের সাথে রস্বইকার উচ্চারণ হচ্ছে, আমরা 3টি পেলাম। পরের দয়ের সাথে আকার উচ্চারণ হচ্ছে, আমরা 4টি পেলাম। পরের লয়ের সাথে অ উচ্চারণ হচ্ছে, আমরা 5টি পেলাম। কিন্তু আমরা কখনো বলি না বিশ্ববিদ্যালয়, আমরা বলি বিশ্ববিদ্যালয়। অন্তঃস্থের সাথে যদিও স্বরধ্বনি আছে কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। তাহলে উচ্চারণ অনুযায়ী আমরা যদি দেখি এই বিশ্ববিদ্যালয় শব্দে 5টি স্বরবর্ণ উচ্চারণ হয়,
দ্যাট মিনস এখানে অক্ষর আছে 5টি। অনেকে আমার সাথে বলবে যে এভাবে কি পড়ানো যায় কিনা। যদি আমি সহজভাবে টেকনিক মেনটেন করে সব জায়গায় অ্যান্সার করতে পারি তাহলে সেটা অবশ্যই মেনটেন করা যায়, সেটা অবশ্যই ফলো করা যায়, এটাতে কোনো দোষের কিছু নেই। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। আমরা এই রিলেটেড আরেকটি কোশ্চেন, আমি নিজে অ্যাড করে দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে এটা ছিল না, সমসাময়িক কোশ্চেন, যে করোনা শব্দে কতটি অক্ষর আছে। লক্ষ্য করো, ক র না। আমরা যদি আমার এই স্টাইল অনুযায়ী আমি চিন্তা করি, ক এর সাথে একটা অ উচ্চারণ হচ্ছে, আর র এর সাথে ও উচ্চারণ হচ্ছে, নয়ের সাথে আকার উচ্চারণ হচ্ছে। দ্যাট মিনস কতটি স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে? 3টি স্বরবর্ণ উচ্চারণ হচ্ছে। দ্যাট মিনস এই শব্দে অক্ষর হলো 3টি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে এসেছিল নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, সেখানে আনসার ছিল জল। লক্ষ্য করে আমরা কি শব্দটা উচ্চারণ, জয়ের সাথে এখানে অ আছে, ল এর সাথে অ আছে। আমরা জানি প্রতিটি ব্যঞ্জনের সাথে একটি স্বরবর্ণ নিহিত থাকে, সেটি হলো অ, আর সেটার নাম হলো নীলিন বর্ণ, নীলিন বা বিলীন বর্ণ। চোখে দেখা যায় না, ভাঙলে বোঝা যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি ক, এটি বিশ্লেষণ করো, তুমি বলবা এটা আবার বিশ্লেষণের কি আছে, কিন্তু না, ক এর সাথে একটি অ আছে, কারণ এটা গোপনে থাকে। ওকে, লক্ষ্য করো, আমরা জল বলি না, আমরা বলি জল। দ্যাট মিনস জয়ের সাথে একটা অ উচ্চারণ হয়, ল এর সাথে কিছু উচ্চারণ হয় না। দ্যাট মিনস একটি স্বরধ্বনি এখানে উচ্চারণ হয়। তাহলে জল শব্দে একটি অক্ষর আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখানে আরেকটি শব্দ দিচ্ছি, চা চা। লক্ষ্য করো, চা চা দুইবার বলেছি, আমরা ব্যাকরণ অনুযায়ী বুঝতে পেরেছি। আর সহজ ফর্মে, সহজ ভাষা যদি তুমি দেখো, চয়ের সাথে আকার আছে, পরের চয়ের সাথেও আকার আছে, 2টি স্বরবর্ণ উচ্চারিত হয়েছে। দ্যাট মিনস এখানে 2টি অক্ষর। আর মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয় অক্ষর নিয়ে বারবারই প্রশ্ন হয়। অক্ষর মূলত 2 প্রকার, একটা হলো মুক্তাক্ষর, আরেকটা হলো বদ্ধাক্ষর। কোন শব্দ উচ্চারণের করার পরে যদি শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, অক্ষর উচ্চারণের পরে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাহলে বলবো মুক্তাক্ষর অথবা স্বরান্ত অক্ষর। মানে শেষে স্বরধ্বনি থাকলে বলবো মুক্তাক্ষর, আর স্বরধ্বনি না থাকলে বলবো বদ্ধাক্ষর। যেমন আমরা জল এই শব্দে বদ্ধাক্ষর হয়ে গেছে লয়, কিন্তু আমরা যদি বলি চা চা, চা এটা টানা যায়, টানা গেলে মুক্তাক্ষর। তাহলে অক্ষর 2 প্রকার, একটা হলো মুক্তাক্ষর, আরেকটা হলো বদ্ধাক্ষর। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটি তোমাদের এইচএসসির সাথে অবশ্যই মিল আছে। এইচএসসি পরীক্ষা আমাদের প্রতি বছরই প্রশ্ন হয়, বাক্য থেকে প্রশ্ন আসে, প্রতি বছরই বাক্য থেকে প্রশ্ন আসে। আর আশা করি মাত্র 2 মিনিট যদি মনোযোগ দিয়ে ক্লাসটি দেখো, তাহলে বাক্য সংক্রান্ত কোনটি কি বাক্য এটা নিয়ে কখনো ভুল হবে না তোমার। লক্ষ্য করো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে এসেছিল, টাকা দাও কমা ছাড়া পাবে। এটি কোন বাক্য? লক্ষ্য করো, টাকা দাও, এরপর একটি কমা আছে, ছাড়া পাবে। তো আমরা যদি এই বাক্যটি একটু ব্যাখ্যা করি এভাবে, যে টাকা দাও তবে ছাড়া পাবে, এই বাক্যের কমার স্থানে তবে ব্যবহার করা যায়। তো আমরা যারা এইচএসসি তে পড়ি সবাই জানি, এবং অ্যাডমিশন টেস্ট দিব, তোমাদেরকে জানতে হবে, যদি কোনো বাক্যের মাঝে কমা থাকে তাহলে সেটি হয় যৌগিক বাক্য হবে, নতুবা জটিল বাক্য হবে, যৌগিক হবে অথবা জটিল হবে। যদি এই কমার স্থানে সংযোগমূলক অব্যয় বসানো যায়, এবং, ও, আর, তবে, তারপর, তথাপি, কিন্তু, অথচ, এগুলো বসানো গেলে এটা যৌগিক। আর যদি বসানো না যায়, সংযোগমূলক অব্যয় বসানোর পরে যদি দেখা অ্যাডজাস্ট হয় না, ভালো লাগে না, তাহলে সেটি জটিল। সেটা ভিন্ন ফরম্যাটে আমরা একটু পরে আলোচনা করব। তো লক্ষ্য করো, টাকা দাও, এরপরে খুব সুন্দর আমরা বসাতে পারি তবে ছাড়া পাবে। দ্যাট মিনস এটি একটি যৌগিক বাক্য। আর যৌগিক বাক্যের নিয়ম হলো, মনে রাখবা, একাধিক স্বাধীন বাক্য যদি এবং, ও, আর, তবে, তারপর, তথাপি, কিন্তু ইত্যাদি সংযোগমূলক অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে বলে যৌগিক বাক্য। আর যদি কোনো বাক্য সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হয়, সাপেক্ষ সর্বনাম বলতে আমরা যদি বলি, আমরা জানি যে, সে, যা, তা, যিনি, তিনি, যেমন তেমন, এগুলো হলো সাপেক্ষ সর্বনাম। যদি সাপেক্ষ সর্বনাম দ্বারা কোনো বাক্য থাকে, কোনো বাক্যে যদি সাপেক্ষ সর্বনাম থাকে, সেটা হলো জটিল বাক্য। আর যদি সংযোগমূলক অব্যয় থাকে, সেটা হলো যৌগিক বাক্য। আর সরল বাক্যের ফরম্যাটটা হলো কমা থাকবে না, কেউ কার উপর নির্ভর করবে না, সাপেক্ষ সর্বনাম থাকবে না, এবং সংযোগমূলক অব্যয় থাকবে না। সরাসরি একটি বাক্য থাকবে, একটি ভাবের বাহন থাকবে, কর্তা সরাসরি কাজ করবে, একটি কর্তা থাকবে, এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হলো সরল বাক্য। আমরা এটার কিছু ব্যাখ্যা দেখবে। আজকের 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। আমরা 26 নম্বর প্রশ্ন যদি যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারবারই আমাদের, আমি জানা মতে আমাদের কোচিং সবসময় যখন কঠিন প্রশ্ন করি আমরা, ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন,
তবে আমাদের কোচিং এ যখন আমরা কঠিন প্রশ্ন করি, এই প্রশ্নটা দেই, সব শিক্ষকের এই প্রশ্নটি খুবই পছন্দের প্রশ্ন। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। অনেকের কাছে মনে হবে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মনে হয় একটির উপর আরেকটি নির্ভর করছে, কিন্তু না। মনে রাখবা, যদি কোনো বাক্য সরাসরি ব্যবহার হয়, কণা থাকবে না, সংযোগমূলক অব্যয় থাকবে না এবং সাপেক্ষ সর্বনাম থাকবে না, সেটি অবশ্যই সরল বাক্য। তাহলে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই বাক্যটি সরল বাক্য। আমরা এই সরল, যৌগিক এবং জটিল বাক্যের যে ফরম্যাট গুলো আমরা দেখবো, একটা বাক্য কিভাবে সরল হয়, কিভাবে যৌগিক হয়, কিভাবে জটিল হয়, সেটা আমরা এখন দেখব। লক্ষ্য করো, সরল বাক্য আমরা যখন বলি মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটি সরল বাক্য। এই বাক্যটিকে আমরা যৌগিক বানাতে পারি শুধু এবং ও আর তবে তারপর অ্যাড করে দিলে, যেটা অ্যাডজাস্ট হয় সেটা অ্যাড করব। মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এই বাক্যে লক্ষ্য করে আমরা সংযোগমূলক অব্যয় অ্যাড করেছি, আর সংযোগমূলক অব্যয় অ্যাড করেছি, আবার দ্যাট মিন্স এখানে সংযোগমূলক অব্যয় অ্যাডজাস্ট হয়েছে, এটা হলো যৌগিক বাক্য। আর আমরা এই বাক্যটাকে আমরা জটিল বানাবো, তবে সেক্ষেত্রে আমাদের সাপেক্ষ সর্বনাম যুক্ত করতে হবে। যেমন আমরা সাপেক্ষ সর্বনাম গুলো আবার বলার চেষ্টা করছি, যে সে, যা তা, যিনি তিনি, যেমন তেমন। তাইলে মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এটি যৌগিক বাক্য। আর যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, এটি হলো জটিল বাক্য। লক্ষ্য করে এখানে যখন তখন এসেছে, দ্যাট মিনস এখানে সাপেক্ষ সর্বনাম এসেছে। সাপেক্ষ সর্বনাম আসলে অবশ্যই জটিল বাক্য। তাহলে যৌগিক বাক্য চেনার উপায়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, এই যৌগিক বাক্যে প্রকাশ্যে বা গোপনে এবং, ও, আর, তবে, তারপর, তথাপি, কিন্তু, অথচ, বরং ইত্যাদি সংযোগমূলক অব্যয় থাকবে। আর জটিল বাক্য চেনার উপায় হলো সাপেক্ষ সর্বনাম থাকবে, যেমন যত তত, যা তা, যখন তখন, যিনি তিনি, যদি তবে, এগুলো থাকবে। আর যদি কমা, সাপেক্ষ সর্বনাম এবং সংযোগমূলক অব্যয় না থেকে কোনো বাক্য সরাসরি বলা থাকে, একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেটি অবশ্যই হবে সরল বাক্য। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। ওকে, তোমাদের এইচএসসি সিলেবাস অনুসারে এটিও তোমাদের সিলেবাসের মধ্যে আছে। বানান শুদ্ধি, বানান শুদ্ধির মধ্যে এটি আছে। তোমরা যদি নত্ব বিধান অনুসারে কোনটি শুদ্ধ, তোমরা যারা আছো এখানে তোমরা জানিয়ে দাও কমেন্ট সেকশনে কোনটি শুদ্ধ। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, যেহেতু সময় নেই, অত বেশি সময় নেই, সুতরাং কে কি কমেন্টস করছো সেটা দেখার এখন সময় নেই। আমি আলোচনা করে দিচ্ছি কিভাবে হচ্ছে। লক্ষ্য করো, নত্ব বিধান অনুসারে কোনটি শুদ্ধ। তো তার আগে আমরা একটি নত্ব বিধান, এটা একটি কঠিন প্রশ্ন, ক্রিটিক্যাল প্রশ্ন। আমরা নত্ব বিধানের একটা রুলস তোমাদের দিয়ে দিই। আমরা তো জানি, ছোটবেলা থেকে জেনে আসছি, রি র স, আই মিন র জাতীয় বর্ণের পরে, স এর পরে সব সময় মূর্ধন্য স হয় এবং মূর্ধন্য ন হয়। তো রি র স এর পরে মূর্ধন্য হয়, এবং এর বাইরে একটা রুলস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটা রুলস যদি তুমি মুখস্থ করে রাখতে পারো, একটা লাইন যদি মুখস্থ করো, তো যতগুলো নিয়ম আছে নত্ব বিধানের সবগুলো নিয়মে তুমি এর মধ্যে পাবা। লক্ষ্য করো, নিয়মটি হলো রি র স এর পরে যদি স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, জ অন্তস্থ, হ অনুসার থাকে, এরপরে মূর্ধন্য হয়। লক্ষ্য করো, আমাদের শুরুতেই থাকতে হবে রি র স, এবং এরপরে যদি স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, জ অন্তস্থ, হ অনুসার থাকে, এরপরে অবশ্যই মূর্ধন্য হবে। কিভাবে হবে লক্ষ্য করো, আমি আবারও বলছি, রি বলতে রিকার হতে পারে, রেপ হতে পারে, রফলা হতে পারে, র বলতে রফলা হতে পারে, র জাতীয় বর্ণ। তাহলে শুরুতে এই তিনটি থাকবে, এরপরে যদি এই যে ব্র্যাকেটে দেয়া আছে এই বর্ণগুলোর কোন একটি থাকে, এরপরে না হলে অবশ্যই মূর্ধন্য হবে। এখানে থেকে দুটি বর্ণ আসলে এরপরে না হলে মূর্ধন্য হবে। এখানে যদি প্রতিটি বর্ণেই ঘুরে ফিরিয়ে আসে, কোনো অর্থপূর্ণ শব্দ বানানো যায়, এরপরে যদি না হয়, ডেফিনেটলি সেটা মূর্ধন্য হবে। তবে আমরা এখন চেক করব, আমরা টেস্ট করব আসলে কি সত্য কিনা। লক্ষ্য করো, আমরা যখন দেখলাম প্রথম শব্দটি আছে প্রবাহমান। লক্ষ্য করো, এটা আজকে কি বললাম আমরা, নত্ব বিধান অনুসারে কোনটি শুদ্ধ। তাহলে প্রবাহমান শুদ্ধ কিনা আমরা দেখব এই নিচের রুলস অনুযায়ী। লক্ষ্য করো, পরের সাথে একটি র ফলা আছে, আই মিন র জাতীয় বর্ণ এসেছে। র জাতীয় বর্ণের পরে কি আসছে, ব আসছে, আমাদের সূত্রে ব আছে। বয়ের পরে স্বরবর্ণ আকার আসছে, আমাদের সূত্রে আকার আছে। তারপরে হ আসছে, আমাদের এখানে হ আছে নিয়মের মধ্যে। তারপরে ম আছে, আমাদের রুলসেও ম আছে। তারপরে আকার একটি স্বরবর্ণ, আমাদের দেখো যে লাইনটি লিখেছে এখানে আকারও আছে। দ্যাট মিনস রফলার পরে যতটি বর্ণ আছে আমাদের সূত্রের মধ্যে প্রতিটি বর্ণই আছে। তার মানে হলো রফলা এবং নয়ের মাঝের বর্ণগুলো এখানে আছে। তাহলে এই নটি অবশ্যই মূর্ধন্য হবে, নিয়ম অনুযায়ী মূর্ধন্য হবে। তাহলে এটা ভুল শব্দ। এবার আসো রামায়ণ।
আমরা জানি আয়ন প্রত্যয়যুক্ত শব্দ র জাতীয় বর্ণের পরে যদি আয়ন যুক্ত থাকে তাহলে সেখানে মূর্ধন্য হয়, সেখানে রামায়ণ হবে, রামায়ণে কি হবে, মূর্ধন্য হবে। তবে আমি আবারও বলছি, যেই নিয়ম, অনেকগুলো নিয়ম আছে ব্যাকরণে, কিন্তু সব নিয়ম বাদ দিয়ে যদি তুমি এই লাইনটি মুখস্থ করো, তো এই লাইন দিয়ে সব জায়গায় তুমি সঠিক আনসার করতে পারবা। লক্ষ্য করো, র আছে, র আমাদের মূল বর্ণে আছে, র এর পরে স্বরবর্ণ আছে, ম আছে, আকার আছে, অন্তস্থ আছে, তারপরে ন। দ্যাট মিনস র এর পরে যতগুলো, র এবং ন এর মাঝে যতগুলো বর্ণ আছে আমাদের এই লাইনে আছে, তার মানে এই রামায়ণ শব্দ মূর্ধন্য হবে। এবার আসো, তারপরে আছে পূর্বাহ্ন। পূর্বাহ্ন আছে পরবর্তী শব্দ। আমরা যদি পূর্ব পদে যদি অপর, পরা, পূর্ব এগুলো থাকে, পরবর্তী নটা মূর্ধন্য হয়। আর তোমরা মাথায় রাখবে যে হয়ের সাথে যদি মূর্ধন্য লিখতে হয়, হয় নিচে ন থাকে, আর হয়ের পাশে যদি ন থাকে সেটাকে আমরা দন্তন্য বলবো। দ্যাট মিনস দন্তন্য হওয়া থাকে হয়ের ডান পাশে আর মূর্ধন্য থাকে হয়ের নিচে। তাহলে পূর্বাহ্ন আমাদের রুলস অনুযায়ী এখানে মূর্ধন্য হবে। কিভাবে হবে? আমাদের যে শর্টকাট বললাম, পূর্ব পদে যদি প্র, অপর, পূর্ব এগুলো থাকে, পরবর্তীতে মূর্ধন্য হয়। কিন্তু আমি বললাম যে প্রতিটি বিষয় রুলস এর মধ্যে ফেলবো। লক্ষ্য করো, রেপ আছে এখানে, রেপে পূর্বাহ্নের উচ্চারণ করার সময় রেপ আগে আছে, আর দ্যাট মিনস র জাতীয় বর্ণ। তারপরে আছে ব, ব এর পরে আছে একটি স্বরবর্ণ আকার আছে, তারপরে হ, দ্যাট মিনস র। রেপের পরে যা আছে আমাদের এখানে রুলস অনুযায়ী আছে, এরপরে যদি ন হয় ডেফিনেটলি এটা মূর্ধন্য হবে। মানে পূর্বাহ্ন ভুল, কারণ পূর্বাহ্ন যদি হয় নিচে ন হতো তাহলে এটা সঠিক হতো। তারপরে অপশন ডি তে আমরা আসি। লক্ষ্য করো, অপরাহ্ন ডিরেক্ট রুলস অনুযায়ী এটা মূর্ধন্য হওয়ার কথা। এবার আসো আমরা আমাদের নিয়ম অনুযায়ী, এই লাইনটি অনুযায়ী প্র্যাকটিস করি। র এর পর একটি আকার, দ্যাট মিনস স্বরবর্ণ, এরপরে হ আমাদের নিয়মে আছে, এরপরে ন হলে মূর্ধন্য হবে, আর মূর্ধন্য মানে নিচে ন হবে, কিন্তু এটা পাশে ন আছে, দ্যাট মিনস দন্তন্য দেয়া আছে, তাহলে এটিও ভুল। এবার আসো আমাদের পরবর্তী যে সায়ান্ন, সায়ান্নতে আমাদের রুলস অনুযায়ী কিছুই নেই, দ্যাট মিনস এটা দন্তন্য হবে, আর এটা দন্তন্যই আছে। আমাদের 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হলো ই। ওকে, সত্যবিধান অনুসারে শুদ্ধ বানান কোনটি? এটি আমাদের সময় খুবই কম, এই জন্য আমি তোমাদের জানানোর চেষ্টা, ইনফরমেশন গুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সত্যবিধান অনুসারে শুদ্ধ বানান কোনটি? পরিষ্কার। লক্ষ্য করো, পরি উপসর্গের পরে সবসময় মূর্ধন্য স হয়, তাহলে পরির পরে মূর্ধন্য স হবে, তাহলে পরিষ্কার শব্দটি মূর্ধন্য স দিয়ে লিখতে হবে, দন্তস্ব আছে, এটি ভুল। পুরস্কার, র এর সাথে একটা অ আছে, আর এই অ এর পরে সবসময় দন্তস্ব হয়, অকার কিংবা আকারের পরে সবসময় দন্তস্ব হয়, কিন্তু এখানে মূর্ধন্য স দেওয়া আছে, দ্যাট মিনস এটাও ভুল। আর তারপরে অপশন ডি তে আছে করিস, করিস, র এর পরে রস্বইকার আছে, এরপরে নিয়ম অনুযায়ী মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু না, আমাদের ব্যতিক্রম নিয়ম আছে, ক্রিয়াতে কখনো নিয়ম অনুযায়ী মূর্ধন্য স হওয়ার কথা, কিন্তু আমাদের একটি ব্যতিক্রমী নিয়ম আছে যে ক্রিয়াতে কখনো মূর্ধন্য স হয় না, ক্রিয়াতে সবসময় দন্তস্ব হয়, বিদেশি শব্দে দন্তস্ব হয়, সাত প্রত্যয় যুক্ত শব্দে দন্তস্ব হয়। তাহলে করিস শব্দটি সঠিক এইখানে। তাহলে আজকের সত্যবিধান অনুসারে শুদ্ধ বানান হলো ভাষা, এটা হলো স্বভাবতই সত্যবিধানের মধ্যে পড়ে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, এটা আমি শর্টকাট করে নিয়মটি লিখে দিয়েছি তোমাদের জানার জন্য। অকার কিংবা আকার ছাড়া সকল স্বরবর্ণের পরে মূর্ধন্য স হয়, অকার আকারের পরে দন্তস্ব হয়। আমাদের নিয়মগুলো প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, চত্বারিংশ। তোমরা যারা এখানে আছো একটু মনোযোগ দিয়ে দেখো, চত্বারিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। চত্বারিংশ খুবই নতুন একটি শব্দ। প্রথমত যদি কেউ এক নজরে দেখে কেউ বুঝে উঠতে পারবে না চত্বারিংশ মানে কি। লক্ষ্য করো, চত্বারিংশ আমাদের সংখ্যাবাচক শব্দ থেকে এসেছে। সংখ্যাবাচক শব্দ নামে আমাদের একটি টপিক আছে, এই টপিকে সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। একটি হলো অঙ্ক বা সংখ্যাবাচক, দ্বিতীয়টি হলো গণনা বা পরিমাণ বাচক, 3 নাম্বারটি হলো ক্রম বা পূরণ বাচক, 4 নাম্বার হলো তারিখ বাচক। তো এর মধ্যে একটি আছে ক্রম বা পূরণ বাচক, মানে সিরিয়াল বোঝাবে, তম বোঝাবে, দ্যাট মিনস 40-এর ক্রম বা পূরণ বাচক হলো চত্বারিংশ। তাহলে চত্বারিংশের মূল বিষয় হলো, চত্বারিংশ শব্দটি নির্দেশ করে 40-কে, তাহলে 40 মানে চত্বারিংশ। এটা তোমরা আমার পরবর্তী স্লাইডটা যদি দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে আসলে চত্বারিংশ কোথায় থেকে আসছে, কিভাবে আসছে। ওকে, লক্ষ্য করো এই স্লাইডটিতে আমি সংখ্যাবাচক শব্দ 4 প্রকার দিয়ে দিয়েছি। অঙ্ক বা সংখ্যাবাচক, গণনা বা পরিমাণ বাচক, ক্রম বা পূরণ বাচক, আরেকটা হলো তারিখ বাচক। আমরা যদি সংখ্যাগুলো অঙ্কের ভাষা লিখি, 1 2 3 4 এভাবে লিখি, এই যে অঙ্কের মতো করে লিখি, এগুলো সব সময় অঙ্ক বা সংখ্যাবাচক হবে।
এই 1 2 3 গুলো গাণিতিক বর্ণ ওয়ার্ড গুলো যখন আমরা বাংলা বর্ণমালার সাহায্যে বানান করে লিখবো তখন সেগুলো হয়ে যাবে গণনা বা পরিমাণবাচক। তবে গণনা বা পরিমাণবাচক শুধু বানান করে না, এর বাইরে অনেক ভাবে হতে পারে। যেমন বহু এককের সমষ্টি হলেও গণনা বা পরিমাণবাচক হয়, যেমন হালি, সপ্তাহ, ডজন, এগুলো হলো বহু এককের সমষ্টি। অনেকগুলো একক মিলে যে নামগুলো হয় সেগুলো গণনা বা পরিমাণবাচকের মধ্যে পড়বে। যেমন আমরা যদি বলি পক্ষ, যেমন 15 দিনে এক পক্ষ। তারপরে আসো লক্ষ্য করো ক্রম বা পূরণবাচক। একটা শব্দই একটি ওয়ার্ড আমি 3 ভাবে 4 ভাবে দেখিয়ে দিয়েছি। তো ক্রম বা পূরণবাচক এটা সিরিয়াল প্রকাশ করবে, ক্রম প্রকাশ করবে, ক্রম বোঝাবে, সিরিয়ালি তোমাকে সিরিয়াল বোঝাবে আর কি। তো লক্ষ্য করো যেমন 1 এটা যখন বানান করে লিখলাম এটা হয়ে গেল গণনা বা পূরণবাচক। এটা যখন প্রথম বলবো সেটা হবে ক্রম বা পূরণবাচক। 4 যখন বানান করে লিখবো গণনা বা পূরণবাচক। আর যখন এটা সিরিয়াল প্রকাশ করবো চতুর্থ, এটা শর্টকাট ফর্মে লেখা যায়, সেটা হবে ক্রম বা পূরণবাচক। আর চতুর্থ নাম্বারটি হলো তারিখ। আর আমরা তো জানি তারিখ কিভাবে লিখি। এক তারিখকে আমরা বলি পহেলা, বাংলায় আমরা যা পড়ছি এটা বাংলা ইংরেজি বিষয় পড়ছি না। তারপরে আমরা 4 তারিখে বলি চৌঠা, যেমন যদি বলি 4 ফেব্রুয়ারি তার মানে কি চৌঠা জানুয়ারি, এভাবে বলবো। আর 11 একটু পরিবর্তন আসছে, লক্ষ্য করো 11 এখানে বানান করে 11 লিখছি, ওকারও দেওয়া যাবে, অসুবিধা নেই, শেষ বর্ণে ওকারও দেওয়া যায়। তারপরে এটাকে আমরা ক্রম বা পূরণবাচকে চলে আসছে একাদশ, আর এটা শর্টকাটে লেখা যাবে 11তম। আর এটা 11 তারিখবাচক শব্দটি হলো 11ই। এগুলো সবাই জানে, আমরা জানি তারিখবাচক শব্দ মোট 31টি, 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে, যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই 4টি হলো হিন্দি নিয়মে। 5 থেকে 31 পর্যন্ত বাকি সবগুলো হলো বাংলা নিয়মে। এই তথ্যটি তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপর আসো আমরা আমাদের যে চত্বারিংশ এসেছিল সেই বিষয়টি আমরা দেখবো। লক্ষ্য করো 40 যখন আমরা অঙ্কের মাধ্যমে লিখলাম এটা হলো অঙ্ক বা সংখ্যাবাচক। 40 যখন আমরা বানান করে লিখছি সেটা হলো গণনা বা পরিমাণবাচক। আর 40 যখন আমরা ক্রম বা পূরণবাচক লিখছি সেটা হলো চত্বারিংশ। দ্যাট মিনস বুঝতে পেরেছ 40 সংখ্যাটার সিরিয়াল ক্রম হলো চত্বারিংশ। দ্যাট মিনস চত্বারিংশ মানে কত? 40। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল চত্বারিংশ মানে কি বোঝায়, কোন সংখ্যা নির্দেশ করে, তাহলে চত্বারিংশ মানে 40। এবার আসো এই চত্বারিংশ মানে 40, এখানে আরেকটা ইনফরমেশন যদি তুমি জেনে রাখো, অনেক বইতে এগুলো দেওয়া নেই। চত্বারিংশ কি ওয়ার্ড, মূল ওয়ার্ড 40। এটাকে যদি আমরা 39 বলি তাহলে 39-এর সাথে 40 আছে, দ্যাট মিনস চত্বারিংশ হলো মূল ওয়ার্ড, এর আগে উনো অ্যাড করে দিব, 39, উনচত্বারিংশ, দ্যাট মিনস কি 39, উনো অ্যাড করে চত্বারিংশ লিখবো। আর যদি বলি যেমন 48, 48 যদি অঙ্কের মাধ্যমে লিখি 48, আর বাংলায় বানান করে তো 48 লিখতে হয়। আর এটা যদি ক্রমবাচক বলতে হয় তাহলে বলতে হবে অষ্টচত্বারিংশ। আর যদি বলি 47, সপ্ত চত্বারিংশ, দ্যাট মিনস চত্বারিংশ পেছনে থাকবে, এর আগে 1 2 3 অনুযায়ী তোমাকে যেটা প্রয়োজন যেটা লিখবা ওই অনুযায়ী ওয়ার্ডগুলো বসিয়ে দিবা। এবার আসো আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, যারা তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে, এটা যদি তুমি বুঝতে পারো তোমার কাছে নিজের কাছে ভালো লাগবে যে আমি অনেক কিছু জানি। সংখ্যাবাচক শব্দ চাইলে পড়ানো যায়, অনেকে তো সংখ্যাবাচক শব্দকে বলবে যে এটা পড়ানো যায় না, স্কিপ করে দাও, এটা গুরুত্বপূর্ণ না। বাট আমি তোমাদের এই অপরিচিত টপিক নিয়ে আসার মাধ্যমে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে অপরিচিত বিষয় আমরা পড়াইতে পারি। আমাদের ইউসিসিতে অনেক সিনিয়র শিক্ষক আছেন দীর্ঘদিন ধরে, তারা প্রতিটি বিষয় পড়ার ইউসিসি লেকচার শিট এবং বই পড়লে তুমি অবশ্যই প্রতিটি বিশ্ববিদ্যালয় ভালো করবে। কারণ বই মানে ইউসিসির প্রকাশিত বই, কোচিং মানে ইউসিসি, কারণ সবকিছু শুরুই আমাদের ইউসিসির হাত ধরে হয়েছে। এখন যারা বিভিন্ন জায়গায় বাজার অনেক কিছুই দেখো, যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সবকিছুর মাদার কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়েছে। যেটা শুরু করেছি আমরা, আমাদের ইউসিসি প্রতিষ্ঠান, এখান থেকে সবকিছু আস্তে আস্তে অন্যরা কপি করে বিভিন্ন, যাই হোক ওই কথা আমরা নাই বলি। আমরা চলে আসি 90 যখন আমরা সংখ্যা দিয়ে লিখবো তখন সেটা হবে অঙ্ক বা সংখ্যাবাচক, আর বানান করে লিখবো সেটা হবে গণনা বা পরিমাণবাচক। আর 90 এর ক্রমবাচক হলো নবতিতম। এবার আসো খুবই ইন্টারেস্টিং বিষয়, নবতিতম আমি আবারও বলছি, ওই যে চত্বারিংশ মূল ওয়ার্ড, এখন যদি এটাকে তুমি 89 বলো তাহলে বলতে হবে ঊননবতিতম। তুমি যদি এটাকে 99 বলো তাহলে 99 ক্রমবাচক বলতে হবে। তাহলে 99 এর জন্য নবতিতম মানে 90, আর 99 এর জন্য একটা অতিরিক্ত নব অ্যাড করতে হবে, অতিরিক্ত একটা নব অ্যাড করতে হবে, তাহলে 99 হবে নবতিতম, 99।
তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। আশা করি এগুলো আমরা যদি চেষ্টা করি অবশ্যই বুঝতে পারবো। আর আমাদের বেশি সময় নেই, 5 মিনিট সময়। আসলে আমি তো একদিনে আমরা যা পড়াই এখানে যে স্লাইড শোতে আমি চেষ্টা করেছি বাংলা টপিক গুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যে আমরা কোন স্টাইলে পড়াই। আমাদের একদিনের ক্লাস, আমরা আমাদের এখানে যারা কোচিং এর শিক্ষকগণ আছেন, তুমি বিলিভ করতে পারবে না, একদিনে আমরা একটা লেকচার পড়াই, একটা টপিক খুব বড়সড় ভাবে পড়াই, মানে ডিটেলস পড়াই। কিন্তু আজকে তো আমার পক্ষে অত সময় ছিল না, আমার হাতে অত সময় নেই, অল্প সময়ের মধ্যেই 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হচ্ছে। সুতরাং এর বেশি আর কিছু পড়ানো যাবে না। তারপর আমি দেখছি পরবর্তী স্লাইড কি আছে। আচ্ছা, আমরা এই প্রশ্নটি দিয়ে আজকের স্লাইডটা শেষ করবো, আই মিন আলোচনাটা, যে প্রশ্ন রিলেটেড আলোচনাটা শেষ করবো। বাংলা বছরের পহেলা মাস বৈশাখ, এই বাক্যে পহেলা কি বাচক শব্দ? তো লক্ষ্য করো, সবাই তো চিল্লায় আনসার দিয়ে দিবে পহেলা একটি তারিখ বাচক শব্দ, কিন্তু না। তাহলে বলবা ভাই আপনি তো এতক্ষণ শিখিয়েছেন পহেলা, দোসরা, তেসরা এগুলো তো তারিখ। কিন্তু দেখো ভাই, পহেলা দোসরা থাকলেই যে তারিখ হবে তা কিন্তু না। বাক্যটার অর্থ দেখো, বাংলা বছরের পহেলা মাস বৈশাখ, পহেলা মাস বৈশাখ, কিন্তু এখানে কোনো তারিখ নির্দেশ করে না। বাংলা ডিকশনারি খুলে কোনো পহেলা মাস বলতে কোনো তারিখ নেই, বলতে হতো পহেলা ফেব্রুয়ারি, পহেলা জানুয়ারি। যদি এইভাবে বলি তাহলে সেটা তারিখবাচক। কিন্তু এখানে পুরো বাক্যের মিনিং যদি আমরা লক্ষ্য করি, এটা আমরা বুঝতে পারছি এটা একটা সিরিয়াল বুঝাইছে, ক্রম বুঝাইছে। দ্যাট মিনস এটা কোনো তারিখবাচক শব্দ না, এটা হলো ক্রমবাচক শব্দ। পহেলার পরে যদি কোনো মাসের নাম থাকে তাহলে সেটা তারিখ হবে, আর অন্যথায় বাক্যে যদি আসে সেটা তোমাকে অর্থ দেখে আনসার করতে হবে। তো এভাবে, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলা বিষয়ে যেইভাবে প্রশ্ন আসে সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। অনেক কিছু দেখিয়ে দিয়েছি, তোমরা যদি আমার স্লাইড গুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা, যারা পরবর্তীতে এসে জয়েন করেছো একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় থেকে প্রশ্ন হয়, কিভাবে হয়, এটা নিয়ে আর তোমাদের ডাউট থাকবে না। আর আমরা আরেকটা বিষয় বলছি, রিটেন পার্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে সিলেবাস অনুসরণ করবা। আর কেউ যদি এইচএসসি পরীক্ষায় ভালো করতে চাও, টেক্সট বুকটা ভালো করো। আমি বিশ্বাস করি যদি এইচএসসি তে ভালো করো, এইচএসসি টেক্সট বুকটা যদি বাংলা টেক্সট বুক যদি তোমার ভালোভাবে পড়া থাকে, তাহলে রিটেন তোমার খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর রিটেনে তুমি চাইলে অনেক কিছু লিখতে পারবে না, দুনিয়া সব লিখে রাখতে পারবে না, কারণ রিটেনে তোমাকে স্পেসিফিক অল্প জায়গাতে থাকবে, সময় এবং স্থান নির্দিষ্ট থাকবে, চাইলে অনেক কিছু লেখা যাবে না। একদম যে জিস্ট বিষয়গুলো, মেইন থিমটা তোমাকে উল্লেখ করতে হবে। তো সিলেবাস অনুযায়ী ওভাবে তোমাকে পড়তে হবে। আর রিটেন পরীক্ষা আমাদের টেক্সট বুকের বিকল্প নেই। আর গ্রামার পরীক্ষা যদি ভালো করতে চাও, আমাদের ইউসিসি প্রকাশিত পারাবার বইটি ফলো করবা। আর এর বাইরে এখন যদি তোমাদের কাছে এই বইটি অর্ডার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আর এখন যদি তোমরা বাসায় বসে পড়তে চাও, তাহলে নবম দশম শ্রেণীর মনির চৌধুরীর ব্যাকরণ বইটি অনুসরণ করবা, আশা করি তোমরা ভালো করবে। আর আমি আজকে পড়ানোর ক্ষেত্রে যেহেতু অনেকগুলো কথা বলেছি, হয়তো কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়েছে, বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আশা করি পরবর্তী ক্লাসে আমরা আমার যেই ভুলগুলো ছিল এগুলো আমি শুধরে নিব। আর আমি আশা নয় বিশ্বাস করি খুব দ্রুতই আমরা আমাদের সেই প্রাতিষ্ঠানিক ক্লাসে ফিরে যাব। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সেইভাবেই আল্লাহ সবকিছু ঠিক করে দেন। আর তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে ধৈর্য ধরতে হবে, স্বপ্ন দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখো, স্বপ্ন অনুযায়ী চেষ্টা করো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পূর্ব শর্ত হলো এইচএসসি তে ভালো করা। আর তোমরা যারা ইউসিসি তে অলরেডি ভর্তি হয়ে গেছো, তাদের ক্লাস শুরু হয়ে যাবে, তোমাদের সবকিছু জানিয়ে দেওয়া হবে। আর যারা এখনো ভর্তি হওনি, তোমরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলো, কারণ সিদ্ধান্ত নেওয়াটাই তোমার চান্স পাওয়ার একটা পার্ট, তুমি এগিয়ে থাকলা। আর বিষয়টা হলো, যদি আমাদের ক্লাসগুলো পরিবেশ যদি এইরকমই থাকে, ইউসিসি পরিবার এভাবেই ধারাবাহিকভাবে ক্লাস দিবে তোমাদেরকে, যারা ভর্তি হবা তাদের তো আলাদা ভাবে ক্লাস দেওয়া হবে। আর যারা ভর্তি হও না, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমি সুফিয়ান সজীব আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবা। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।